আজকে মেইনলি আমরা হচ্ছে আমাদের যে এক্সপেরিমেন্ট 8 এ চলে আসছি কিন্তু। ঠিক আছে? 8 নাম্বার এক্সপেরিমেন্টটা কি বলা হয়েছে? 8 নাম্বার এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আমরা এখানে কি টেস্ট করব যে রেসিস্ট্যান্স টু ডিগ্রেডেশন অফ স্মল সাইজ কোর্স অ্যাগ্রিগেট বাই অ্যাব্রেশন অ্যান্ড ইমপ্যাক্ট অফ দ্য লস এঞ্জেলস মেশিন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা লস এঞ্জেলস মেশিন। ঠিক আছে? এই মেশিনটা দিয়ে আমরা হচ্ছে ইমপ্যাক্ট আর অ্যাব্রেশন টেস্ট করব। আচ্ছা, এখন ইমপ্যাক্ট আর অ্যাব্রেশন যে টেস্ট করব এই লস এঞ্জেলস মেশিন দিয়ে কোন সাইজের অ্যাগ্রিগেট গুলোর জন্য? আমরা মেইনলি হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের জন্য। এটা ফাইন অ্যাগ্রিগেটের জন্য করা হয় না। এটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের জন্য টেস্টটা করা হয়। ঠিক আছে? আর রেসিস্ট্যান্স টু ডিগ্রেডেশন দ্যাট মিনস আমাদের এই অ্যাব্রেশন আর ইমপ্যাক্টের ফলে অ্যাগ্রিগেটের যে ডিগ্রেড হবে, ডিগ্রেড মানে কি ক্ষয় হয়ে যাওয়া বা ক্ষতি হয়ে যাওয়া, যেই ক্ষতিটা হবে, যে ড্যামেজটা হবে সেইটার কতটুকু ড্যামেজ রেসিস্ট্যান্স করতে পারতেছে সেই জিনিসটাই আমরা মেইনলি এখানে আইডেন্টিফাই করব। এই লস এঞ্জেলস মেশিন দিয়ে সেই জিনিসটাই আমরা দেখার চেষ্টা করব। কারণ কি আমাদের এখানে আমরা জানি কি এই টেস্টটা মেইনলি কিসের জন্য করা হচ্ছে? এই টেস্টটা করা হচ্ছে আমাদের যে এগ্রিগেট গুলো, কোর্স এগ্রিগেট গুলো যে আমরা যে আ মানে হাইওয়ে ডিজাইন এর সময় ইউস করা হচ্ছে, সেই হাইওয়ে ডিজাইন এ যে কোর্স এগ্রিগেট গুলো ইউস করা হচ্ছে সেইখানে দেখা যাচ্ছে কি সেখানে যদি কোন ইমপ্যাক্ট লোড আসে, ইমপ্যাক্ট লোড বলতে আমরা কি বুঝি? ইমপ্যাক্ট বলতে আমরা কি বুঝি? ইমপ্যাক্ট লোড বলতে খুব অল্প সময়ের জন্য বেশি পরিমাণ হ্যাঁ, খুব লোড। অল্প সময়ের জন্য খুব বেশি পরিমাণ। দ্যাট মিনস একটা সাডেন লোড আসতেছে বাট একটা হিউজ অ্যামাউন্ট এর লোড। তো সেই সাডেন হিউজ অ্যামাউন্ট অফ লোড আসার কারণে আমাদের যে এগ্রিগেট গুলার আছে, এগ্রিগেট গুলার কতটুকু পর্যন্ত রেসিস্ট্যান্স করতে পারতেছে সেই লোড গুলো আসার পরে। দ্যাট মিনস সেই এগ্রিগেট গুলো কতটুকু পর্যন্ত রেসিস্ট্যান্স করতে পারতেছে। ভেঙে যাচ্ছে না গুঁড়া হয়ে যাচ্ছে বা ডাস্ট উৎপন্ন হচ্ছে, কিরকম কন্ডিশন হচ্ছে সেই জিনিসগুলো আমরা মেইনলি আইডেন্টিফাই করব এই লস এঞ্জেলস দিয়ে কোর্স এগ্রিগেট এর জন্য। আর হচ্ছে আমরা অ্যাব্রেশন, অ্যাব্রেশন জিনিসটা আমরা আরেকটু পরে আমরা আরো ডিটেইলস আলোচনা করব অ্যাব্রেশন জিনিসটা। দ্যাট মিনস আমাদের যে রোড সারফেস এ আমরা কি হয়? রোড সারফেস এ যখন গাড়িগুলো চলাচল করে তখন দেখা যায় যে কি গাড়ির টায়ারের সাথে এক রকমের ফ্রিকশন হয়, তাই না? সো ফ্রিকশন এর কারণে বা এখানে যে ট্রাফিকের জন্য যে লোড গুলা পড়তেছে, সেই লোড গুলা এগ্রিগেট গুলার মেইন কাজ কি? এগ্রিগেট গুলার ওয়্যারিং কোর্স এ মেইন কাজ হচ্ছে লোড গুলাকে আমাদের মাটির ভিতরে ডিস্ট্রিবিউট করে দেওয়া। সো এখানে লোড যে নিচ্ছে এগ্রিগেট গুলা, কোর্স এগ্রিগেট গুলা, সেই এগ্রিগেট গুলা কতটুকু পর্যন্ত নিতে পারতেছে, কতটুকু পর্যন্ত রেসিস্ট্যান্স এই ডিগ্রেডেশন এই ফ্রিকশন এর ফলে এই ইমপ্যাক্ট লোড এর ফলে কতটুকু পর্যন্ত তারা রেসিস্ট্যান্স করতে পারতেছে ক্ষতি থেকে সেই জিনিসটাই আমরা মেইনলি এই লস এঞ্জেলেস মেশিন দিয়ে আইডেন্টিফাই করব। সো মেইনলি বুঝা গেছে যে আমরা আসলে কি করতে চাচ্ছি, এই টেস্টটা কেন করতেছি। এই টেস্টটা মেইনলি হচ্ছে আমাদের হাইওয়ে ডিজাইনের আমরা যখন পেভমেন্ট ডিজাইন করব তখন এই জিনিসগুলো মেইনলি লাগে হাইওয়ে ডিজাইনে। সবাই কি বুঝতে পারছি? কারণ কি কেন আমরা এই জিনিসটা টেস্ট করতেছি? যদি আমরা এই এগ্রিগেট গুলা, কোর্স এগ্রিগেট গুলা হাইওয়েতে যেগুলো ইউস করব সেগুলো যদি আমরা না জানি যে কতটুকু লোড মানে নিতে পারবে, কতটুকু পর্যন্ত ক্যারি করতে পারবে, ঠিক আছে? সেগুলোর ইমপ্যাক্ট আর হচ্ছে অ্যাব্রেশন এ কতটুকু রেসিস্ট্যান্স করতেছে এই জিনিসটা না জেনেই যদি আমরা ইউস করি, দেখা গেল কি এগ্রিগেট গুলা গুঁড়া হয়ে গেল। কোর্স এগ্রিগেট গুলা ভেঙে গুঁড়া হয়ে গেল। সো দেখা যাবে তখন ডাস্ট প্রোডিউস হচ্ছে। সেই ডাস্ট গুলা কি আমাদের এনভায়রনমেন্ট এর জন্য এয়ার পলিউশন তৈরি করতেছে, তাই না? সো এইজন্যই মেইনলি আমাদের জেনে নিতে হচ্ছে। আর একই সাথে কি হচ্ছে আমাদের রোডটাও ড্যামেজ হয়ে যাচ্ছে। সো আমাদের এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে একইভাবে আমাদের হাইওয়ের পার্সপেক্টিভ থেকেও আমাদের এই টেস্টটা করা খুবই ইম্পোর্টেন্ট। সো আমরা এই টেস্টটা মেইনলি কি জন্য করতেছি সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তো আমরা তাহলে একদম পুরাপুরি আ মানে আমি এতক্ষণ আপনাদের মেইনলি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের এই টেস্টটা খুবই সিম্পল, খুবই সহজ। ঠিক আছে? জাস্ট মেশিনের ভিতরে এই যে আমাদের যে এই মেশিনটাকে আমরা বলা হয় লস এঞ্জেলস মেশিন। এই লস এঞ্জেলস মেশিনের ভিতরে আমরা জাস্ট এগ্রিগেট গুলা দিয়ে দিব, কোর্স এগ্রিগেট গুলা আর হচ্ছে কিছু স্টোন বল বা যেগুলোকে বলা হয় চার্জ। ঠিক আছে? স্টোন বল অথবা চার্জ। সো সেগুলো দিয়ে দিব। এরপরে আমরা এই জিনিসটাকে রাউন্ডিং হতে দিব। এই জিনিসটা ঘুরবে কন্টিনিউয়াসলি। কতক্ষণ সময়ের জন্য এটা আমরা পরবর্তীতে সেট করে দিব। আমরা টোটাল ৫০০ টা হচ্ছে ঘূর্ণন, রেভোলিউশন দেখব। রেভোলিউশন মানে তো জানি, তাই না? ঘূর্ণন, তাই না? আর হচ্ছে আমাদের পার মিনিটে কয়বার করে ঘুরবে? পার মিনিটে ৩০ থেকে ৩৩ বার করে ঘুরাবো। ঘুরানোর পরে এই যে এগ্রিগেট গুলা পাবো, এগ্রিগেট গুলা তারপরে আমরা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে এসে মেশিন থেকে বের করে নিয়ে এসে আমরা আবার সিভিং করব। ঠিক আছে? সো আমরা ১২ নাম্বার সিভ দিয়ে সিভিং করার পরে আমরা যেই ম্যাটেরিয়ালটা রিটেইন পাবো, সেইটা নিয়েই আমরা মেইনলি হচ্ছে অ্যাব্রেশন ভ্যালুটা বের করব এই টেস্ট থেকে।
খুবই সিম্পল। আপনাদের এই ল্যাবের এই লেকচারের মধ্যে সবথেকে ইজিয়েস্ট যদি কোনো ল্যাব রিপোর্ট থেকে থাকে বা ল্যাব থেকে থাকে সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? আমার কাছে মনে হইছে। আচ্ছা, এখন তাহলে অবজেক্টিভ কি? এখানে ১ম এ অবজেক্টিভ এ বলা হয়েছে, "The objective of this experiment is to assess the resistance to abrasive and impact wear of an aggregate by means of Los Angeles abrasion machine." আমাদের এই যে লস এঞ্জেলস অ্যাব্রেশন মেশিন যেটা আছে, এই যে এই মেশিনটাকে আমরা বলতেছি মেইনলি লস এঞ্জেলস অ্যাব্রেশন মেশিন। এই মেশিনটা দিয়েই আমরা মেইনলি টেস্ট কন্ডাক্ট করব যে এটা কতটুকু পর্যন্ত রেসিস্টেন্স করতে পারতেছে এই যে ডিগ্রেডেশন, এই ক্ষতি থেকে অ্যাব্রেশন আর ইমপ্যাক্ট এর ফলে যে ক্ষতিটা হচ্ছে সেটা কতটুকু রেসিস্ট করতে পারতেছে সেই জিনিসটাই আমরা মেইনলি এক্সপেরিমেন্ট করে দেখব। ঠিক আছে? তো এখানে ইন্ট্রোডাকশনে বলা হয়েছে যে apart from the testing aggregate with respect to its resistance to wear and degradation, it is important to test for aggregate to be used for roads and in floor surfaces subjected to the heavy traffic. আচ্ছা, এখানে যেই জিনিসটা বলা হয়েছে সেই জিনিসগুলো আমি অলরেডি আপনাদেরকে বলেছি। এখানে মেইনলি হচ্ছে আমরা যে aggregate গুলো ইউজ করা হবে সেই aggregate গুলার আমরা বের করব কি রেসিস্টেন্স, তার হচ্ছে ডিগ্রেডেশন, তার ক্ষতির প্রতি যে রেসিস্টেন্স, ক্ষয় হয়ে যাওয়ার রেসিস্টেন্স কতটুকু সেটাই মেইনলি বের করব। কারণটা কি? এটা কেন আমাদের জানা দরকার? কারণ আমরা যে কোর্স এগ্রিগেট গুলো যে ইউস করব সেটা কোথায় ইউস করা হচ্ছে? রোডস এ বা ফ্লোর সারফেস এ যেখানে আমাদের হেভি ট্রাফিক। এখন কথা হচ্ছে ফ্লোর সারফেস কেন আসছে? কারণ হচ্ছে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যেমন আপনারা দেখেছেন কিনা জানি না। এটা হচ্ছে যে অনেক জায়গায় দেখবেন যে আপনার আ যে পার্কিং লট তৈরি করা হয়, ঠিক আছে? বিল্ডিং এর আকারে মানে 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর এরকম বিল্ডিং আকারে পার্কিং লট তৈরি করা হয়। এই জিনিসটা কিন্তু রিসেন্ট প্র্যাকটিস। বাংলাদেশে আমি যদিও খুব কম দেখেছি, বাট বাহিরের দেশে এই জিনিসটা খুব ফ্রিকোয়েন্টলি দেখা যায়। মানে খুব কনজেস্টেড সিটি গুলাতে দেখবেন যে পার্কিং লট যেহেতু ল্যান্ড এভেইলেবিলিটি এর অভাবে পার্কিং লট করা যায় না ওরকমভাবে ওরা বিল্ডিং এর আকারে পার্কিং লট করে। ঠিক আছে? ইভেন ওদের বড় শপিং মল গুলাতেও এরকম যে পার্কিং লট 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর একদম লেভেল 8 পর্যন্ত পার্কিং লট গিয়েছে। এরকমও আছে। সো ঐরকম পার্কিং লট গুলাতে যে এই ফ্লোর সারফেস এ কিন্তু হেভি ট্রাফিক। যখন অনেকগুলা গাড়ি দেখা যায় যে ওইখানে আপনার স্ট্যাটিক অবস্থায় থাকতেছে তখন কিন্তু অনেক একটা হেভি ট্রাফিক হচ্ছে। সো সেই হেভি ট্রাফিক এর জন্য কিরকম আসলে আমাদের এগ্রিগেট গুলোর কিরকম স্ট্রং হতে হবে, সেই এগ্রিগেট গুলোর কতটুকু রেসিস্টেন্স করতে পারতেছে ড্যামেজ থেকে সেই জিনিসগুলার মেইনলি আমরা এই টেস্ট থেকে আইডেন্টিফাই করব। This test method covers a procedure for testing size of coarse aggregate is smaller than আচ্ছা 37.5 মিলিমিটার for resistance to degradation। আচ্ছা, আমরা মেইনলি কোন এগ্রিগেট গুলো নিচ্ছি? আমরা হচ্ছে কোর্স এগ্রিগেট। এখানে আরেকটা জিনিস আমরা যদি টেস্টের নাম দেখি বলে দেওয়া আছে স্মল সাইজ কোর্স এগ্রিগেট। এখন কথা হচ্ছে কতটুকু স্মল? আমরা স্মল নিব হচ্ছে স্মলার দ্যান হচ্ছে 37.5 মিলিমিটার। ঠিক আছে? দ্যাট মিনস 37.5 মিলিমিটার কম যে এগ্রিগেট গুলো থাকবে দ্যাট মিনস 1.5 ইঞ্চি সেই এগ্রিগেট গুলোর জন্য মেইনলি হচ্ছে আমরা এই টেস্টটা কন্ডাক্ট করব। ঠিক আছে? লস এঞ্জেলস মেশিন দিয়ে। This test has been widely used for an indicator of the relative quality and competence of various sources of aggregate having similar mineral compositions। আচ্ছা, এটা দিয়ে মেইনলি হচ্ছে আমরা এই কি জানতে পারতেছি? এই টেস্টটা মেইনলি করা হচ্ছে আমরা যে এগ্রিগেট গুলোর কোয়ালিটি গুলো সম্পর্কে জানতে পারতেছি যে আমাদের যে রোড সারফেসটা বানাবো বা রোড বেস বানাবো সেগুলোর জন্য আমাদের এগ্রিগেট গুলো উপযুক্ত কিনা সেই ট্রাফিক অনুযায়ী। ঠিক আছে? ট্রাফিক ভলিউম অনুপাতে আমাদের রোড গুলো উপযুক্ত কিনা। এই এগ্রিগেট গুলো উপযুক্ত কিনা সেই অ্যাব্রেসিভ টু রেসিস্ট্যান্স অথবা ইমপ্যাক্ট এর রেসিস্ট্যান্স এর জন্য। This test is both an abrasion and impact test and appearance to be more suitable for aggregates used in the wiring course or surface dressing than the asphalt concrete in other layers. That means আমাদের যে aggregate গুলো নিয়ে মেইনলি টেস্ট করব সেই টেস্ট গুলো ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে ওয়্যারিং কোর্সে। আমরা তো মনে হয় ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর আমরা কি পেভমেন্ট ডিজাইন এর কোনো কোর্স করেছি? না স্যার। Pavement করা হয় নাই? আচ্ছা, রোডের কিন্তু বিভিন্ন রকমের লেয়ার থাকে। ঠিক আছে? সাব বেস, রোড বেস, তারপরে হচ্ছে ওয়্যারিং কোর্স, বাইন্ডার কোর্স। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ওয়্যারিং কোর্স বা সারফেস ড্রেসিং এর জন্যই মেইনলি হচ্ছে এই টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে। ঠিক আছে? আমি যদি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেখাতে চাই। এই যে দেখেন এখানে
খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের একদম নিচে থাকে কি সাব বেস কোর্স, এরপরে থাকে বেস কোর্স বা যেটাকে আমরা রোড বেস বলা হয়, এরপরে হচ্ছে সারফেস কোর্স। সারফেস কোর্সে হচ্ছে ওয়্যারিং কোর্স আর বাইন্ডার কোর্স, এই দুইটা থাকতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের রোড যখন ডিজাইন করা হয় তখন এরকম ভাবে ডিজাইন করা হয়। সো আমরা মেইনলি কি আমরা এখানে এই ওয়্যারিং কোর্সের জন্যই মেইনলি আমরা এই টেস্টটা কন্ডাক্ট করে থাকতেছি। ঠিক আছে, এই যে এখানে বলা হয়েছে অ্যাগ্রিগেট ইউজড ইন দ্য ওয়্যারিং কোর্স অর সারফেস ড্রেসিং। ঠিক আছে, আচ্ছা এখানে আগের টেস্টগুলোর মতো আমরা হচ্ছে এখানে রেফারেন্স হিসেবে ইউজ করব ASTM এর স্ট্যান্ডার্ড রেফারেন্স, যেটা C131। আপনাদের যদি আরো ইন্টারেস্টেড থাকে আপনারা এই ASTM এর C131 এ গিয়ে দেখতে পারেন। আচ্ছা, স্কোপ। এখন aggregates undergo substantial wear and tear throughout their life। আমরা জানি কি অ্যাগ্রিগেট গুলা, এই যে অ্যাগ্রিগেট গুলা যে এখানে আমরা যে প্লেস করতেছি হাইওয়েতে যে ইউজ করতেছি, অ্যাগ্রিগেট গুলার কি একটা মানে তাদের লাইফ টাইম ধরে কি তাদের একটা কি মানে ড্যামেজ হয় না কিছুটা হলেও? আমরা তো এই জিনিসগুলো জানি, তাই না? অ্যাগ্রিগেটে অনেক দিন ধরে তার লাইফ টাইম ধরে কিন্তু তার একটা ড্যামেজ হয়। সো আমরা সেই জিনিসটা এখানে বলা হয়েছে ইন জেনারেল they should be hard and tough enough to resist the crushing, degradation and disintegration from any associated activities। আচ্ছা, সো এই যে এগ্রিগেট গুলো তাদের লাইফ সাইকেল ধরে যে তাদের কিছুটা ড্যামেজ হইতে পারে, এই জন্যই আমাদেরকে এই টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে কি জন্য, যে এগ্রিগেট গুলা যাতে পর্যাপ্ত পরিমাণে হার্ড এন্ড টাফ হয়। ঠিক আছে, যাতে করে এই যে পর্যাপ্ত পরিমাণে যদি হার্ড হয় দ্যাট মিনস সেই অ্যাকশন গুলাকে যদি রেসিস্ট করার মতো তাদের ক্যাপাবল হয়, তাহলেই কিন্তু এগ্রিগেট গুলোর কি ড্যামেজ হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। দ্যাট মিনস ড্যামেজ হবে না। আমাদের রোড সারফেসও ভালো হবে, একইভাবে আমাদের এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকেও কিন্তু কোনো ডাস্ট প্রোডিউস হচ্ছে না। ঠিক আছে? সো সেই কথাটাই এখানে বলা হয়েছে যে সো আমাদের এগ্রিগেট গুলোকে যথেষ্ট পরিমাণে হার্ড এন্ড টাফ এনাফ হইতে হবে। কি পরিমাণে সেই জিনিসটা আমরা যখন টেস্ট কন্ডাক্ট করব সেটা আমরা তখন বলে দিব, একটু পরেই আসতেছি। তো স্যার, তাহলে হ্যাঁ বলেন। আর এখানে ওয়্যার বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, ওয়্যার এন্ড টিয়ার বলতে মেইনলি হচ্ছে ড্যামেজ বুঝাচ্ছে। যে গুঁড়া, গুঁড়ো হয়ে যাওয়া। এগ্রিগেট গুলো যখন ভেঙে যাচ্ছে, হাই ইমপ্যাক্ট লোড বা আপনার যদি হেভি ট্রাফিক হয়, তখন কি এগ্রিগেটের উপর লোড বেশি পড়তেছে না? তখন কি হতে পারে? এগ্রিগেট গুলো ভেঙে গুঁড়া, গুঁড়া হয়ে যেয়ে কিন্তু ডাস্ট প্রডিউস হয়। সেই জিনিসটাই বুঝানো হয়েছে ওয়্যার আর টিয়ার দিয়ে। যে ড্যামেজ হয়ে যাওয়া। বুঝা গেছে? উত্তর পেয়েছি? হ্যালো? জি স্যার। আচ্ছা। সো এইজন্যই আমাদেরকে এগ্রিগেটটাকে যথেষ্ট পরিমাণ হার্ড হইতে হবে যাতে করে সে এই যে ক্রাশিং, আমরা ক্রাশিং জিনিসটা কি আমরা সবাই জানি, তাই না? ক্রাশিং বলতে কি বুঝি? যে আমাদের কোনো হিট মানে যদি কোনো সজোরে আঘাত করি, তাহলে আঘাত করার ফলে কি হয়? সেই জিনিসটা কি ভেঙে যায় না? সো সেই জিনিসটাকে বলা হচ্ছে ক্রাশিং। তারপর এই ক্রাশিং হলে কি হচ্ছে? এগ্রিগেট গুলো কি ভেঙে গুঁড়া, গুঁড়া হয়েছে, ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। তারপর কি তারা আর একত্রে থাকতে পারতেছে? থাকতেছে না। দ্যাট মিনস তারা ভেঙে সেপারেট হয়ে যাচ্ছে। ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই জিনিসগুলা থেকে তাহলে তখন কতটুকু রেসিস্ট করতে পারবে সেই জিনিসটা আমরা এখান থেকে জানতে পারবো এই টেস্ট করে মেইনলি। তারপর furthermore they should be able to adequate transmit loads from the pavement surface to the underlying layers। আমি এই কথাগুলা শুরুতেই আপনাদের বলে দিয়েছি। দ্যাট মিনস আমরা যে এগ্রিগেট গুলো ইউজ করতেছি এগুলোর কেন এত আমরা মানে টেস্ট করতেছি? কেন আমরা এই লস এঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট করতেছি? কারণ হচ্ছে যে এই যে এগ্রিগেট গুলা, এই যে কোর্স এগ্রিগেট গুলা যেগুলার একটা স্মলার সাইজ কোর্স এগ্রিগেট, সেগুলো কি আমাদের মেইনলি লোডটাকে ট্রান্সমিট করে দিচ্ছে। কোথা থেকে? আমাদের এই যে ছবিতে আমরা দেখেছিলাম আমাদের কি ওয়্যারিং কোর্স আমরা দিচ্ছি। এই ওয়্যারিং কোর্সের লোডটা কিন্তু সরাসরি ট্রান্সপোর্ট ভেহিকল বা ট্রাফিক থেকে নিচ্ছে। সেই ট্রাফিক যে লোডটা সেটা কিন্তু ওয়্যারিং কোর্স থেকে আমাদের রোড সারফেস রোডের যে বেস গুলো আছে, রোডের যে লেয়ার গুলো আছে, এই সাব বেস থেকে ফাইনালি সয়েলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সেই কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে? And eventually the sub আচ্ছা, aggregates not adequately resist to abrasion and polishing may cause premature structural failure। আচ্ছা, এখন যদি এগ্রিগেট গুলা যদি পর্যাপ্ত পরিমাণে রেসিস্ট করতে না পারে, যদি তারা ক্যাপাবল না হয় যে এই আমাদের অ্যাব্রেশন আর ইমপ্যাক্ট এর ফলে যে ইমপ্যাক্ট লোড আসতেছে সেটা যদি পর্যাপ্ত পরিমাণে এগ্রিগেট যদি রেসিস্ট করতে না পারে, তখন কি হবে? সেখানে ওয়্যার এন্ড টিয়ার ক্রিয়েট হবে। দ্যাট মিনস এগ্রিগেট গুলো ড্যামেজ হবে, এগ্রিগেট গুলো ভেঙে গুঁড়ো, গুঁড়ো হয়ে যাবে। ঠিক আছে? সো দ্যাট মিনস আমাদের কি হচ্ছে? আমাদের রোড সারফেসেরও ফেইলিয়ার তৈরি হচ্ছে। একইভাবে কি হচ্ছে? আমাদের রোডের লস অফ স্কিড রেসিস্ট্যান্স। স্কিড মানে তো আমরা জানি। আমাদের রোড সারফেসের স্কিড যে রেসিস্ট্যান্সটা সেটাও কমে যাচ্ছে। Furthermore,
poor resistance to abrasion can produce excessive dust, resulting in possible environmental problems as well as mixture control problems. আচ্ছা, এই জিনিসটা আমি একটু আগে আপনাদের বলেছি, তারপর আরেকবার আপনাদের সুবিধার জন্য বলতেছি। দেখেন, এই যে আমাদের অ্যাগ্রিগেট গুলার যদি রেসিস্টেন্স টু অ্যাব্রেশন, দ্যাট মিনস অ্যাব্রেশনের যদি রেসিস্টেন্স, আচ্ছা, যদি অ্যাগ্রিগেট গুলা সে ফর সাপোজ রেসিস্টেন্স করতে পারতেছে না, ঠিক আছে, আমাদের অ্যাব্রেশনের ফলে অ্যাগ্রিগেট গুলো কি হচ্ছে, গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, বা ইমপ্যাক্ট লোডের ফলে আমাদের কি হয়ে যাচ্ছে, অ্যাগ্রিগেট গুলো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। গুঁড়া গুঁড়া হয়ে গেলে কি হয়, সেখান থেকে ডাস্ট প্রডিউস হয় না। আপনি যদি কয়েকটা ইট নেন, ইটের গুঁড়া নিয়ে সেখানে যদি অনেক জোরে একটা ইমপ্যাক্ট লোড দেন, তখন কি কিছু অ্যাগ্রিগেট দেখা যাবে যে তারা সেই লোডটা অ্যাবজর্ব করতে পারে না, দ্যাট মিনস তারা ডিগ্রেড হয়ে যাচ্ছে, তারা গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। গুঁড়া গুঁড়া হয়ে গেলে কি ডাস্ট প্রডিউস হচ্ছে না। সো ডাস্ট যদি আমাদের রোড সারফেসে প্রডিউস হয়, সেখান থেকে যদি ভেহিকল মুভমেন্ট করে, কন্টিনিউয়াসলি ডাস্ট গুলো দেখা যাবে যে বাতাসে উড়বে। এই জিনিসটা বাংলাদেশে প্রায়ই দেখা যায়, যে রোড সারফেসের মধ্যে এরকম অ্যাগ্রিগেট গুলা এরকম ডাস্ট আকারে, মানে এরকম অ্যাগ্রিগেট গুলা প্রপারলি লস এঞ্জেলস টেস্ট না করার ফলে এরকম অ্যাগ্রিগেট গুলো রোড সারফেস থেকে ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, সেগুলো ডাস্ট আকারে বাতাসে উড়ে যাচ্ছে। সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য এয়ার পলিউশন তৈরি করতেছে। সো এই জন্যই মেইনলি এই টেস্টটা কন্ডাক্ট করে। একইভাবে আমাদের রোড সারফেসের যে রোডের ফেইলার হচ্ছে না, একইভাবে আমাদের এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভটা আমরা মেক শিওর করতে যাচ্ছি। এই জন্যই মেইনলি এই টেস্টটা কন্ডাক্ট করা। স্যার, এখানে যে স্কিড রেজিস্ট্যান্স যেটা, এটা কি স্যার মানে স্লাইডিং বোঝাচ্ছে? হ্যাঁ, স্কিড বলতে মেইনলি স্লাইডিং বোঝাচ্ছে। দেখেন, আমাদের যে রোড সারফেসের যে এগ্রিগেট গুলো দেওয়া হচ্ছে, সে ফর সাপোজ এখানে এগ্রিগেট গুলোর কম্বিনেশন এমন ভাবে দেওয়া হয় যাতে এখানে একটা স্কিড যাতে করতে না পারে, সেই জিনিসটার একটা মানে ওরকম ভাবে তৈরি করা হয় যাতে ভেহিকল গুলো যখন চলবে, টায়ার গুলোর সাথে এখানে যাতে কিছুটা পরিমাণ ফ্রিকশন প্রডিউস হয়। এখন এই যে এগ্রিগেট গুলা, সে ফর সাপোজ এই এগ্রিগেট গুলা ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তার মানে কি এগ্রিগেট গুলা কি অনেকটা মিহি হয়ে গিয়েছে না, আমরা যদি খাঁটি বাংলায় বলি, তাই না? সো মিহি হয়ে গেলে তখন কি হচ্ছে, এই জায়গাগুলো অনেক যখন মিহি হয়ে যাচ্ছে, তখন কি সারফেসটাকে আরো বেশি স্মুথ হয়ে যাচ্ছে না? সো তখন যখন স্মুথ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই যে আমাদের ফ্রিকশনটা কিন্তু তখন কমে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু স্কিড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, the test is an important tool to measure the hardness of aggregates. সিম্পল হার্ডনেস, আমরা হার্ডনেস টার্মটার সাথে আমরা 212 তে অবশ্যই পরিচিত হয়ে আসছি, তাই না? প্রথমে আমরা হার্ডনেস টেস্ট করেছিলাম। সো এই টেস্টটা দিয়ে মেইনলি হচ্ছে আমরা অ্যাগ্রিগেট গুলো হার্ডনেস টেস্ট করি, আর হচ্ছে দ্যাট আর রিকমেন্ডেড ফর ইউজ ইন হাইওয়ে প্রজেক্টস। আমি আপনাদের বারবার বলতেছি, এই টেস্টটা মেইনলি হচ্ছে হাইওয়ে প্রজেক্টের জন্যই মেইনলি এই টেস্টটা করা হচ্ছে, ঠিক আছে? The test also will determine the quality of the aggregate. That means আমাদের এই যে aggregate গুলো ইউজ করব, সেই aggregate গুলোর আমরা কিন্তু একটা কোয়ালিটি জানতে পারতেছি। That means এই aggregate-টা কতটুকু পর্যন্ত ইমপ্যাক্ট লোড নিতে পারবে, কতটুকু পর্যন্ত রেসিস্ট করতে পারবে অ্যাব্রেশনে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। That means আমরা aggregate গুলো কিরকম কোয়ালিটি সেটাও কিন্তু ধারণা পাবো, তাই না? The soft aggregates will be quickly ground to dust. That means আমাদের aggregate গুলো যদি দেখা যাচ্ছে সফট হয়, তাহলে সেগুলো কি হবে, সেগুলো অল্প লোডিং এ দেখা যাবে কি খুব হেভি ট্রাফিক না, যদি লাইট ট্রাফিকও হয় সেগুলা দেখা যাবে যে খুব সহজেই মানে গুঁড়া গুঁড়া হয়ে ডাস্ট প্রডিউস করতেছে, ঠিক আছে? সেগুলা দেখা যাবে যে রেসিস্টেন্স করার পসিবিলিটি কম থাকে সেই ক্ষেত্রে। লস এঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট স্টাডিজ অল পসিবল রিজনস কজিং ওয়্যার, ঠিক আছে? ওয়্যার বলতে আমি মাত্রই বলেছি, ওয়্যার বলতে এখানে কি বোঝায়, মেইনলি হচ্ছে আমাদের যে ড্যামেজ, মানে অ্যাগ্রিগেট গুলো যে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, সেটাকে মেইনলি ওয়্যার বোঝাচ্ছে, ঠিক আছে? এখন লস এঞ্জেলস এই অ্যাব্রেশন টেস্ট আমাদের হচ্ছে মেইনলি এখানে 4টা পসিবল রিজন এখানে আলোচনা করবে। লস এঞ্জেলস অ্যাব্রেশন মেশিন অ্যাট্রিবিউট অ্যাট্রিশন, একটা হচ্ছে অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ক্রাশিং আর ইমপ্যাক্ট। এই 4টা এই 4টা কন্ডিশন রিজন নিয়ে তারা মেইনলি আলোচনা করবে, ঠিক আছে? এই যে গুঁড়া গুঁড়া হয়ে যাওয়ার 4টা রিজন, এই 4টা রিজন নিয়ে মেইনলি আলোচনা করবে। তো অ্যাট্রিশন বলতে আমরা আসলে কি বুঝি? অ্যাট্রিশন বলতে আমরা বুঝি বাই দ্য ফ্রিকশন বিটুইন দ্য অ্যাগ্রিগেট পার্টিকলস। এই যে অ্যাগ্রিগেট পার্টিকেল গুলাকে আমরা যখন একসাথে রাখতেছি, সো অ্যাগ্রিগেট পার্টিকুলার মধ্যে একটা অ্যাগ্রিগেট পার্টিকেলের সাথে আরেকটা অ্যাগ্রিগেট পার্টিকেলের যে ফ্রিকশন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে
অ্যাট্রিশন। দ্যাট মিন্স অ্যাট্রিশন বলতে আমরা কি বুঝতেছি, একটা অ্যাগ্রিগেট পার্টিকেলের সাথে আরেকটা অ্যাগ্রিগেট পার্টিকেলের যে ফ্রিকশন, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাট্রিশন। আর অ্যাব্রেশন বলতে কি বুঝতেছি, অ্যাব্রেশন হচ্ছে বাই দ্য ফ্রিকশন বিটুইন দ্য স্টিল বলস এন্ড দ্য অ্যাগ্রিগেটস। আচ্ছা, এই স্টিল বলগুলোকে আমরা মেইনলি হচ্ছে চার্জ বলবো একটু পরবর্তীতে। স্টিল বল আর চার্জ সেম জিনিস, ঠিক আছে। স্টিল বল আমরা এই টেস্টটা যখন কন্ডাক্ট করব, এই লস এঞ্জেলস মেশিনের মধ্যে যেখানে স্ক্রু দিয়ে যে লাগানো আছে এই জায়গাটাকে খোলা যায়। এই জায়গাটাকে খুলে আমরা এটার ভিতরে ম্যাটেরিয়াল কোর্স এগ্রিগেট গুলো দিব। কোর্স এগ্রিগেট দেওয়ার সাথে সাথে আমরা কিছু স্টিল বল বা স্টিল বলগুলোকে আমরা চার্জও বলি, কিছু চার্জ দিয়ে দিব। সেই চার্জ গুলা দেওয়ার ফলে যে সেই চার্জ গুলো কি হবে, এই আপনার ড্রামটা যখন ঘুরতে থাকবে, ঠিক আছে, লস এঞ্জেলস মেশিনটা যখন রোটেট করতে থাকবে, তখন কি হবে, এই স্টিল বলের সাথে কি এগ্রিগেট গুলোর কি একটা ফ্রিকশন তৈরি হবে না, তার একটা আরেকটার সাথে বাড়ি হবে, একটা ফ্রিকশন তৈরি হবে। সো সেই ফ্রিকশনটাকে মেইনলি হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে অ্যাব্রেশন। দ্যাট মিন্স স্টিল বল আর এগ্রিগেটের মধ্যে যে ফ্রিকশন, সেটাই হচ্ছে আমার অ্যাব্রেশন। বুঝতে পারছি অ্যাব্রেশন জিনিসটা কি? অ্যাব্রেশন জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে ক্রাশিং। ক্রাশিং তো আমি একটু আগে বলছি যে ক্রাশিং হচ্ছে বাই হিটিং দ্য ওয়ালস অফ দ্য টেস্টিং মেশিন। আচ্ছা, ক্রাশিং হচ্ছে কিছুই না, এই যে আমাদের যে এগ্রিগেট গুলো যখন সে ফর সাপোজ এই যে জিনিসটা যে ড্রাম শেপের আমাদের যে লস এঞ্জেলস যে মেশিনটা, এই মেশিনটা যখন রোটেট হতে থাকবে তখন কি এগ্রিগেট গুলো নড়াচড়া করতে থাকবে, নড়াচড়া করে কি এই যে আমাদের যে এই মেশিনের ওয়ালেও কিন্তু সজোরে আঘাত করবে। সো ফলে আঘাত হওয়ার ফলে দেখা যাবে যে কিছু এগ্রিগেট ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সো সেটাকে আমরা মেইনলি ক্রাশিং বলতেছি। দ্যাট মিনস ক্রাশিং বলতে আমরা বুঝাচ্ছি হিটিং দ্য ওয়ালস অফ দ্য টেস্টিং মেশিন। আমাদের যে টেস্টিং মেশিনটা এই যে এখানে সিলিন্ডার আকারে যে পোরশনটুকু, সেই পোরশনটুকু উপরে যে এগ্রিগেট গুলো যে হিট করবে, হিট করার ফলে যেই ক্ষতিটা হবে, যেই ড্যামেজটা হবে, সেটাকে আমরা মেইনলি ক্রাশিং বলবো। ঠিক আছে? আর ইমপ্যাক্ট জিনিসটার সাথে আমরা খুব মানে সহজেই খুবই পরিচিত। ইমপ্যাক্ট হচ্ছে ড্রপ অফ স্টিল চার্জ অন দ্য এগ্রিগেট। আচ্ছা, এখন দেখেন স্টিল যে স্টিল চার্জ বা স্টিল বল যেটাই বলি না কেন, স্টিল বলগুলো যখন ড্রপ হবে এগ্রিগেট গুলোর উপরে, তখন যেই মানে দেখা যাবে যে একটা খুব অল্প সময়ের জন্য একটা হাই অ্যামাউন্টের অফ লোড পড়তেছে এগ্রিগেট গুলোর উপরে। সো সেটার ফলে যে ড্যামেজটা হবে, যে ওয়্যারটা হবে, সেটাই আমরা মেইনলি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে? এই ৪ টা রিজনে মেইনলি আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পোর্টেন্ট কথা এখানে বলা হয়েছে। এই জায়গাটা বলা হয়েছে কি, লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু ইজ ইকুয়াল টু অর লেস দেন 45% ইজ সুইটেবল ফর অল মিক্সচার ফর রোড বেসড ম্যাটেরিয়ালস। আচ্ছা, ইন লাইটলি ট্রাফিকড রোড। আচ্ছা, যেখানে আমাদের ট্রাফিক লাইট ট্রাফিক থাকতেছে, দ্যাট মিন্স আমাদের কি মানে লোডটা লাইট ট্রাফিক মানে কি আমাদের লোডও খুব কম আসতেছে কম্পারেটিভলি, তাই না, হেভি ট্রাফিকের তুলনায়। সো লাইট ট্রাফিক রোডের ক্ষেত্রে যে আমরা যেই অ্যাগ্রিগেট গুলা ইউজ করব, সেগুলা লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালুটা অবশ্যই 45% অথবা তার থেকে কম আসতে হবে। ঠিক আছে? আমরা লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু যত বেশি পাবো, তার মানে ম্যাটেরিয়ালটা ততটা খারাপ। যত কম পাবো তত ভালো, তত স্ট্রং, সে ততটা রেসিস্ট করতে পারবে। এই অ্যাব্রেশন, এই ইমপ্যাক্টের ততটা রেসিস্ট করার ক্যাপাবিলিটি থাকবে এই অ্যাগ্রিগেট গুলার। আমরা লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু যত কম পাবো, সেই অ্যাগ্রিগেটটা তত হার্ড, সেই কোর্স অ্যাগ্রিগেটটা বলতে পারি ততটা টাফ, ততটা সে রেসিস্ট করার ক্যাপাবল রাখে। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের 45% অথবা তার কম যদি হয় লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু, সেটাই আমরা ইউজ করতে পারবো রোড বেসের জন্য। কখন? যখন হচ্ছে লাইট ওয়েট, আমাদের লাইট ট্রাফিক থাকতেছে। ঠিক আছে? আর aggregate with a Los Angeles value of less than 30 is considered strong enough to use in coating and road surface materials বা সারফেস ড্রেসিং। সারফেস ড্রেসিং এর জন্য আমরা দেখবো কি লস অ্যাঞ্জেলসের ভ্যালু অবশ্যই 30% বা তার লেস যাতে হয়। ঠিক আছে? সো দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি কি লস এঞ্জেলস ভ্যালু দেখে আমরা বুঝতে পারতেছি যে সেই এগ্রিগেটটা লাইটলি রোড ট্রাফিক রোডটা কি তাহলে হাইওয়ে গুলো হবে স্যার? লাইটলি ট্রাফিক লোড আপনি এখানে ডিপেন্ড করতেছে। আপনি এটা আইডেন্টিফাই করবেন কিভাবে, একটা রোড লাইটলি ট্রাফিক নাকি হাইলি ট্রাফিক, এই জিনিসটা আইডেন্টিফাই করবেন হচ্ছে যে আমরা কি ট্রাফিক কাউন্টডাউন করি না,
আপনার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর যে ল্যাব সেখানে কয়েকটা ভাবে কিন্তু ট্রাফিক কাউন্ট ডাউন করা হয়। একটা হচ্ছে মেবি একটা ইলেকট্রিক ওয়্যার থাকে, ইলেকট্রিক ওয়্যারের উপর দিয়ে কতটা ট্রাফিক যায় ওইখান থেকে তারা ট্রাফিক কাউন্ট ডাউন করে, ট্রাফিক ভলিউম। আরেকটা হচ্ছে কাউন্ট ডাউন, নরমাল কাউন্ট ডাউন ট্যালি আকারে কাউন্ট ডাউন করে, মানে ইন পারসন। সো ওইখান থেকে আমরা কাউন্ট ডাউন করে বুঝতে পারবো এটা কি লাইটলি ট্রাফিক লোড নাকি হচ্ছে হাই মানে হেভি ট্রাফিক লোড। হেভি ট্রাফিক লোড নরমালি হচ্ছে আপনার সিটি রোড গুলো মেইনলি হেভি ট্রাফিক হয়। আর দেখা যাচ্ছে যে রুরাল এরিয়া বা রুরাল এরিয়ার গুলার ট্রাফিক গুলো দেখা যায় যে কিছুটা ইয়া হয়, মানে লাইট ট্রাফিক হয়। ঠিক আছে? আবার এখানে কতগুলো যে ফ্যাক্টরও কিন্তু কাজ করতেছে। শুধুমাত্র যে কতগুলা ট্রান্সপোর্ট মানে পাস করতেছে সেটাই কিন্তু কাউন্ট ডাউন করা হয় না। কিরকম টাইপের ট্রান্সপোর্ট সেই জিনিসটাও কিন্তু কাউন্ট ডাউন করা হয়। যেমন লরি, একটা লরি আর একটা যদি ছোট কারগুলো আমরা কাউন্ট ডাউন করি, প্রাইভেট কার, একটা লরি আর একটা কার ২ টাকে কিন্তু আপনি সেম বলতে পারেন না। সেম ট্রাফিক না কিন্তু। এখানে কিন্তু এক্সেল এর ডিফারেন্স আছে। একটা লরি যতটুকু না লোড দিবে, একটা যদি প্রাইভেট কার বলি সেটা কিন্তু লোড কিন্তু অনেক কম দিবে রোডের উপরে। ঠিক আছে? তো সবগুলোর উপর বেসিস করে আমরা কিন্তু এই ট্রাফিককে আমরা হচ্ছে মেইনলি মানে রোড গুলাকে ডিফারেনশিয়েট করি। সেটা কি লাইটলি ট্রাফিক নাকি হেভি ট্রাফিক? এই জিনিসটা আপনাদের ট্রান্সপোর্টেশন ল্যাবে করানোর কথা। করাবে হয়তোবা সামনে। ঠিক আছে? স্যার এখানে ইনকোটিং দিয়ে কি বোঝাচ্ছে? কোনটা? ইনকোটিং, এই যে স্যার ইনকোটিং এন্ড রোড সারফেস ট্রিটমেন্টস, আচ্ছা, এই যে ইন কোটিং অ্যান্ড রোড সারফেস ট্রিটমেন্ট। আচ্ছা, রোড সারফেস বলতে এই যে আমরা যে বলতেছি না ওয়্যারিং কোর্সে বারবার, এই ওয়্যারিং কোর্সেই বোঝানো হইছে। ঠিক আছে? ওয়্যারিং কোর্সে আমরা ইউজ করব হচ্ছে কখন? যখন হচ্ছে আমাদের এই লস এঞ্জেলস ভ্যালু ওয়্যারিং কোর্সে সে ফর সাপোজ আপনাকে একটা আপনি হাইওয়ে ট্রান্সপোর্টেশন ডিজাইনের কাজ করতেছেন, পেভমেন্ট ডিজাইনের কাজ করতেছেন। ঠিক আছে? সো পেভমেন্ট ডিজাইনে যখন কাজ করবেন, আপনি যখন রোড সারফেস বা মানে হচ্ছে ওয়্যারিং কোর্স যখন ডিজাইন করবেন তখন আপনাকে মেক সিউর করতে হবে এগ্রিগেট গুলার লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু যাতে অবশ্যই 30 বা তার কম আসে। ঠিক আছে? সেইটা দেখে আপনি চুজ করবেন। তাহলে কি সে স্ট্রং এনাফ এই যে এই যে অ্যাব্রেশন বলেন, এই যে ইমপ্যাক্ট বলেন এইগুলা থেকে রেসিস্ট করার জন্য তখন বুঝবো যে আমরা ততটা স্ট্রং এনাফ, যথেষ্ট পরিমাণে সেই স্ট্রং এগুলো রেসিস্ট করার জন্য। স্যার ইনকোটিং ব্যাপারটা কি? ইনকোটিং, আচ্ছা, ইনকোটিং হচ্ছে এই যে রোড সারফেসে যে কোটিং দেওয়া হয় না, রোড আমরা যে উপর থেকে টপ যে সারফেসটা দেখতেছি ওয়্যারিং কোর্স সেটাকে বলা হচ্ছে ওইটাকেই বোঝানো হয়েছে মেইনলি ইনকোটিং বা রোড সারফেস ট্রিটমেন্ট, একই জিনিসগুলো। স্যার বিটুমিন সহ যে লেয়ারটা, হ্যাঁ, আপনাদের কি ট্রান্সপোর্টেশন মানে পেভমেন্ট ডিজাইন কি করেন নাই যে সে ফর সাপোজ রোড বেজের থিকনেস কত হবে, সাব বেজের থিকনেস, তারপর ওয়্যারিং কোর্সের থিকনেস, বাইন্ডার কোর্সের থিকনেস, এগুলো কি করেছেন? না স্যার। আচ্ছা, এগুলো তাহলে সামনে না। করবেন হয়তোবা। আমাদের ট্রাফিক ভলিউম ক্যালকুলেট করতে হয় যে আমাদের কত এক্সেলের লোড আসবে সেই অনুপাতে আমরা ওই থিকনেস গুলো কাউন্ট ডাউন করি। তো তখন আমরা কি করতেছি? তখন আমরা হচ্ছে এই রোডের একেকটা এই রোডের যে লেয়ার গুলো আছে আমরা লেয়ার গুলার থিকনেস কতটুকু, কোনটা কতটুকু থিকনেস দিব এটাও ডিপেন্ড করতেছে কিন্তু আমাদের কত ভলিউমের ট্রাফিক, আমাদের কত এক্সেল লোড করতেছে সেটার উপর থেকে কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে, তাই না? যে কতটুকু আমাদের দিতে হবে, থিকনেস দিতে হবে। সো এখন এইখানে আমরা মেইনলি কিন্তু থিকনেস নিয়ে কাউন্ট ডাউন করতেছি না। এখানে আমরা মেইনলি কাউন্ট ডাউন করতেছি এই যে উপরের যেই লেয়ারটা ওয়্যারিং করছে বা রোড সারফেস আপনারা সহজভাবে বলেন যে সারফেস ড্রেসিং যেটাকে বলে। তো সেই পোরশনের যে এগ্রিগেট গুলা ইউজ করব সেই এগ্রিগেট গুলা কোর্স এগ্রিগেট গুলার কিরকম ইউজ করব। কোর্স এগ্রিগেট গুলা যে ইউজ করব এই কোর্স এগ্রিগেট গুলা আমরা ইউজ করার আগে কিন্তু লস এঞ্জেলস টেস্ট করে তারপরে আমরা ইউজ করব। ঠিক আছে? ম্যাটেরিয়াল প্রস্তুত করব। সো আমাদের এই যে কোর্স এগ্রিগেট গুলো ইউজ করবে এইখানে সারফেসে, রোড সারফেসে সেইটার আমরা লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু গুলো এখানে মেইনলি বের করব। যাতে করে এই যে সারফেসে যাতে ইমপ্যাক্ট কোনো লোড আসলে বা সেখানে কোনো যদি ক্রাশিং হয় তাহলে সেইগুলা যাতে রেসিস্ট কতটুকু পর্যন্ত রেসিস্ট করতে পারবে সেটাই হচ্ছে আমাদের মেইন কাজ এই টেস্টে। বুঝা গেছে? সবাই ক্লিয়ার? দ্যাট মিনস আমরা রোডের যে বিভিন্ন লেয়ার আছে আমরা কিন্তু একদম টপ লেয়ার নিয়ে কাজ করতেছি এখানে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? কারো কোথাও কোনো সমস্যা আছে? সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আমি প্রেফার করব আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে। কিছু জিনিস আপনাদের ইঞ্জিনিয়ার হিসেবে সারা জীবনের জন্য মনে রাখতে হবে। যেমন এই ভ্যালু গুলা,
ঠিক আছে? আপনি যদি ফিউচারে কোনো ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টে যদি জবের জন্য মানে ইন্টারভিউ দেন তখন বা পরীক্ষা দেন তখন দেখা যাবে যে এই জিনিসগুলো আসবে। যা আপনাকে জিজ্ঞাসা করবে যে আমরা একটা রোড সারফেস ড্রেসিং করতে যাচ্ছি ওখানে আ আ যে কোর্স এগ্রিগেট ইউজ করব সেটা আসলে লস এঞ্জেলস ভ্যালু কিরকম হলে আপনি চুজ করবেন? তখন আপনাকে বলতে হবে যে আমি প্রেফার করব যদি মানে 30% বা তার কম আসে তাহলে সেই এগ্রিগেট গুলোকে চুজ করব, বাকিগুলোকে চুজ করব না। তারপর ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট আর কি কোয়েশ্চেন আসতে পারে? যেমন হচ্ছে ওই যে আসফল্ট বা ওই যে পেভমেন্ট যেই রোড সারফেস, পেভমেন্ট যখন আমাদের এখানে যখন করা হয়, পেভমেন্ট গুলাকে লেইং টেম্পারেচার মানে কি? পেভমেন্ট গুলাকে যখন এখানে প্লেস করা হয় প্রপারলি, সো প্লেস করার সময় টেম্পারেচার কত থাকতে হবে আর প্লেস করার পূর্বে যখন আমাদের ট্রান্সপোর্ট চলে আসবে, দ্যাট মিনস আমাদের ম্যাটেরিয়াল চলে আসবে। ম্যাটেরিয়াল আসার পরে আমরা ফার্স্ট এ টেম্পারেচার মাপি। নরমালি যেটা করা হয়। টেম্পারেচার মেপে দেখা হয় যে এই টেম্পারেচারটা এতর মধ্যে আছে। তার মানে এই টেম্পারেচারটা এখন উপযুক্ত। এরপরে যখন লেইং করা হচ্ছে তখন আবার একটা নির্দিষ্ট টেম্পারেচার ফলো করতে হচ্ছে। না হলে দেখা যায় যে প্রপারলি প্লেস করা যাচ্ছে না। সো এই জিনিসগুলো কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে সবসময়ের জন্য মনে রাখতে হবে। তারপরে স্লাম্প, যে স্লাম্পের ভ্যালু কত থেকে কত আসলে এটা ট্রু স্লাম্প বা শিয়ার, এই জিনিসগুলো কিন্তু সারা জীবনের জন্য অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে মনে রাখা দরকার। ঠিক আছে? সো এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসটা একটু মনে রাখবেন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এই টেস্ট করার জন্য আমাদের কয়েকটা রিলেটেড টার্ম আছে। একটা হচ্ছে অ্যাব্রেশন আর হচ্ছে টাফনেস। আচ্ছা, অ্যাব্রেশন জিনিসটা কি? কেউ বলতে পারবেন? অ্যাব্রেশন কি বুঝাচ্ছে আসলে? রেজিস্ট স্যার, ইয়াটা সাপোজটা হ্যাঁ, রেজিস্ট কি থেকে রেজিস্ট করবে? স্যার ফ্রিকশন থেকে রেজিস্ট করতে স্যার, ফ্রিকশন থেকে। আচ্ছা, আর ইমপ্যাক্ট ফোর্স থেকে স্যার। না, এখানে হচ্ছে অ্যাব্রেশন হচ্ছে মেইনলি হচ্ছে এখানে দুইটা অ্যাকশন থেকে তারা ডিগ্রেডেশনটাকে রেসিস্টেন্স করবে। দুইটা অ্যাকশন কি? একটা হচ্ছে অ্যাব্রেশন আর হচ্ছে গ্রাইন্ডিং। গ্রাইন্ডিং বলতে আমরা বলতে পারি কি? গ্রাইন্ডিং বলতে হচ্ছে যে ক্রাশিং। এই যে লোড যাওয়ার ফলে জিনিসগুলো কি গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্রাইন্ডিং। আর হচ্ছে অ্যাব্রেশন থেকে, এই দুইটা থেকে যে রেসিস্টেন্স করার যে ইয়াটা সেটাকে আমরা বলতেছি মেইনলি অ্যাব্রেশন। আর হচ্ছে টাফনেস। টাফনেস জিনিসটা কি? কেউ বলতে পারবেন? টাফনেস টার্মটা তখনই অ্যাপ্লিকেবল যখন হচ্ছে ম্যাটেরিয়ালটা রেসিস্ট করতে পারবে ইমপ্যাক্ট থেকে যখন রেসিস্টেন্স করতে পারবে সেই প্রপার্টিকে আমরা বলতেছি ম্যাটেরিয়ালটা টাফনেস। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই টেস্টের জন্য কি অ্যাপারেটাস ইউজ করব? আমরা হচ্ছে এখানে সিভ ইউজ করব। সিভ ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত। আমরা এর আগেও সিভ অ্যানালাইসিস করে আসছি। ঠিক আছে? সো ওই সিভ গুলা ইউজ করব। আর হচ্ছে কি ইউজ করব? ব্যালেন্স। ব্যালেন্স মানে কি? ওই যে আমরা যে ওয়েট মাপার মেশিন সেই ব্যালেন্সটা ইউজ করব। আর চার্জ। চার্জ বলতে আমি এই যে একটু আগে বললাম যে স্টিল বল, সেই স্টিল বলগুলা কি মেইনলি হচ্ছে স্টিল চার্জ বলে বা স্টিল স্ফিয়ার বলতে পারেন। ঠিক আছে? আর চার্জ গুলা কিরকম ডাইমেনশন হবে? চার্জ গুলার ডায়ামিটার আসবে 46.8 এর স্টিলের এই চার্জগুলো কিন্তু স্টিলের। আর চার্জগুলোর ওয়েট দেখা যাবে যে আপনার 390 থেকে 445 গ্রামের মতো হবে। ঠিক আছে? আর এখন আমরা কয়টা চার্জ ইউজ করব? আমি যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে যে লস এঞ্জেলস মেশিনটাকে যে রোটেট করতে দিব, রিভলিউশন হবে, এখানে আমরা কয়টা চার্জ ইউজ করব সেটা ডিপেন্ড করতেছে এখান থেকে, গ্রেডিং এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? এখন গ্রেডিং, সে ফর সাপোজ আমাদের যদি এ গ্রেডিং হয়, গ্রেডিংটা কিভাবে করে আমি একটু পরে দেখতেছি। যদি এ গ্রেডিং হয় তাহলে আমরা কয়টা এই চার্জ নিব বা স্ফিয়ার নিব, স্টিলের বল নিব কয়টা? 12টা। যদি আমাদের বি গ্রেডিং হয় তাহলে স্টিলের বল নিব 11টা। 11টা নিলে তখন তার সেই চার্জগুলোর সম্মিলিত ওয়েট আসবে প্রায় এরকম একটা মোরলেস ওয়েট আসবে। আর যদি আমাদের সি গ্রেডিং আসে তাহলে 8টা নিব। আর যদি ডি আসে তাহলে 11টা আমরা স্টিলের বল নিব। ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের গ্রেডিং অনুপাতে কিন্তু স্টিলের বল নেওয়ার অনুপাতটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যে কোন গ্রেডিং, দ্যাট মিনস আমাদের ফার্স্টে গ্রেডিং করে তারপরে স্টিলের বলটাকে ডিসাইড করতে হবে যে কয়টা স্টিলের বল আমরা এই টেস্টের জন্য নিব। ঠিক আছে? সো গ্রেডিংটা কিভাবে করে? গ্রেডিংটা আমি আপনাদের একটু পরে আসতেছি। আচ্ছা, এখানে কিছুই না, লস এঞ্জেলস মেশিন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। এই জিনিসটা আপনারা নিজেরা পড়ে নিবেন। এই জিনিসটা নিয়ে আমি আর ডিটেইলস যাচ্ছি না। এটা একটা হলো স্টিলের সিলিন্ডার। আমাদের যে সিলিন্ডার, এই যে আমরা যদি মেশিনটা দেখি, এই মেশিনটার ভিতরে পুরোপুরি ফাঁকা একটা হলো স্টিলের সিলিন্ডার। সিলিন্ডারের ডাইমেনশন কত সেইগুলো জিনিসগুলো বলা হয়েছে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু দেখে নিবেন।
এখানে কতগুলো ক্রস সেকশনাল ভিউ দেখানো হয়েছে। এরপরে হচ্ছে টেস্ট কন্ডিশন। টেস্ট কন্ডিশন আমাদের হচ্ছে যে স্যাম্পল গুলা নিব সেগুলো হচ্ছে ওভেন ড্রাই হতে হবে। আমরা ফার্স্টে স্যাম্পল গুলা নিব কোর্স অ্যাগ্রিগেট গুলো, সেগুলোকে ওয়াশ করব, প্রপারলি ওয়াশ করার পরে আমরা ওভেন ড্রাই করব কত থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 110 প্লাস মাইনাস 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওভেন ড্রাই করে তারপরে হচ্ছে আমরা এই স্যাম্পল গুলো দিয়ে মেইনলি লস অ্যাঞ্জেলস টেস্টিং মেশিন দিয়ে অ্যাব্রেশন টেস্ট করব। আচ্ছা, এখন হচ্ছে প্রসিডিউরটা দেখার আগে আমরা ফার্স্টে দেখে নিই যে গ্রেডিংটা আমরা কিভাবে করা হচ্ছে, যে আমরা কোন গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড নাকি ডি গ্রেড, এটা কিভাবে আইডেন্টিফাই করব। তো আমি প্রথমেই বলে নিয়েছি আমাদের টেস্টের এই জিনিসগুলো কিন্তু আমাদের যখন ডাটা টেবিলে করব তখন কিন্তু আমি আর বারবার দেখাবো না, আমি যে এখন দেখাচ্ছি যে গ্রেডিং কিভাবে করব এখনই শিখে নেন, ঠিক আছে। তো এই যে সিভ সাইজ দেখেন আমাদের বলে দেওয়া আছে এখানে পাসিং আর রিটেইন, দ্যাট মিন্স 1.5 ইঞ্চি সিভ দিয়ে যেটা পাস করবে সেটা এখানে রিটেইন হবে 1 ইঞ্চিতে, সেটার ভ্যালু কত আসবে 1250 প্লাস মাইনাস 25, ঠিক আছে। সো দেখেন আমাদের এ গ্রেড বলি, বি গ্রেড বলি, সি গ্রেড বলি আর ডি গ্রেড বলি, যেটাই বলি না কেন সবগুলোর জন্য টোটাল যেই ইয়াটা আসবে সেটা টোটাল ওয়েট আসবে হচ্ছে 5000 প্লাস মাইনাস 10, ঠিক আছে। সো এখন 5000 প্লাস মাইনাস 10 গ্রাম। সো এখন হচ্ছে যদি এ গ্রেড আসবে কখন, এ গ্রেড তখনই আসবে যখন আমরা সিভ ইউজ করতেছি কয়টা, এই একটা সাইজ, 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 দ্যাট মিন্স 5টা সিভ ইউজ করা হচ্ছে, তাই না। সো তার মানে এখানে দেখা যাচ্ছে কি যে প্রথমে স্টেজে দেখা যাবে যে 1.5 ইঞ্চি দিয়ে পাস করবে আর রিটেন হবে 1 ইঞ্চিতে, সেটার ভ্যালু আসবে অলমোস্ট এত গ্রাম। একইভাবে 1 ইঞ্চি দিয়ে পাস করবে কিছু, আবার 3/4 ইঞ্চিতে কিছু রিটেন করবে, সেটার ভ্যালুও পাবো যে কত গ্রাম। একইভাবে দেখা যাবে 3/4 ইঞ্চি পাস করতেছে, হাফ ইঞ্চি রিটেন করতেছে এত গ্রাম। একইভাবে দেখা যাবে যে হাফ ইঞ্চি দিয়ে পাস করতেছে কিন্তু 3/8 ইঞ্চিতে রিটেন করতেছে হচ্ছে এত গ্রাম। সো এরকম যখন আমাদের টোটাল 5টা সিভ নিয়ে কাজ করতেছি তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে গ্রেডিং এ, ঠিক আছে। আর গ্রেডিং বি, সি, ডি এই তিনটার জন্য কি দেখা যায়, এই তিনটার জন্য দেখা যায় কি আমরা সিভ ইউজ করতেছি কি নরমালি 3/4 ইঞ্চি এই সিভটা ইউজ করতেছি, এই সিভ দিয়ে পাস করবে আর রিটেন করবে কিসে, এই সিভে, আর হচ্ছে এই সিভে রিটেন করবে, তাই না। দ্যাট মিন্স মেইনলি রিটেন করবে হচ্ছে এই দুইটা সিভে। আর হচ্ছে আমাদের এ গ্রেডিং এর জন্য কয়টা সিভে রিটেন করবে, 4টা সিভে। দ্যাট মিন্স এ গ্রেডিং এর জন্য আমাদের রিটেন সিভ হচ্ছে 4টা, বি গ্রেডিং এর জন্য রিটেন সিভ হচ্ছে 2টা। কোন দুইটা, এই দুইটা। দ্যাট মিন্স এই দুইটা সিভে রিটেন করলে তখন আমরা কোন গ্রেডিং বলবো, বি গ্রেডিং। সো আমাদের যে টেস্টের যে ডাটা, সেই ডাটা টেবিলে দেখা যাবে যে সিভ সাইজটা দিয়ে দেওয়া হবে যে কত নম্বর সিভ দিয়ে তারা রিটেন করতেছে আর পাসিং করতেছে। সো সেইটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি এ গ্রেড নাকি বি গ্রেড। আচ্ছা, এখন সি গ্রেডিং কিভাবে বুঝবো, সে ফর সাপোজ আমাদের এই 2500 গ্রাম স্যাম্পল রিটেন হয়েছে আর 2500 গ্রাম স্যাম্পল রিটেন হয়েছে। ফার্স্ট 2500 গ্রাম রিটেন হয়েছে দেখা যাচ্ছে যে 1/4 ইঞ্চিতে, আবার সেকেন্ড 2500 গ্রাম রিটেন হয়েছে যে 4 নম্বরে, ঠিক আছে। সো তাহলে আমরা সেটাকে বলবো কি, সি গ্রেডিং। বুঝতে পারছি সবাই গ্রেডিংটা কিভাবে করব। গ্রেডিং নিয়ে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, সো আমি যদি বুঝে যাই যে আমার টেস্টটা সি গ্রেডিং হলে আমি এখন চেক করে দেখবো এই টেবিল থেকে যে আমাদের কয়টা স্ফিয়ার নিতে হবে বা কয়টা চার্জ নিতে হবে। যদি সি গ্রেডিং হয়, সি গ্রেডিং এর জন্য আমাদের চার্জ নিতে হবে 8টা, ঠিক আছে। যদি আমরা এই টেবিল ইউজ করি, যদি দেখি যে আমাদের স্যাম্পলটা হচ্ছে বি গ্রেডিং এগ্রিগেট গুলো, তাহলে বি গ্রেডিং এর জন্য আমরা কয়টা চার্জ নিব, বি গ্রেডিং এর জন্য আমরা নিব 11টা চার্জ। এরকম ভাবে আমাদের মেনে ডিসাইড করতে হবে, ঠিক আছে, যে কয়টা চার্জ নিব। এরপর হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। এক্সপেরিমেন্টাল প্রসিডিউর এখানে খুবই সিম্পল। আমি আপনাদের ইয়াটা দেখাই, ফার্স্টে ভিডিওটা দেখাই, তারপর আমি ডিসক্রাইব করতেছি এখানে। এখানে কি মানে যোগফলটা অলওয়েজ 5000ই আসবে? হ্যাঁ, সবগুলোর জন্য অবশ্যই 5000ই আসবে। স্যার 5000টাকে কেন ধরা হয়, মানে এমনি এটা হচ্ছে যে ASTM এর স্ট্যান্ডার্ড অনুযায়ী টেস্টগুলো করা হচ্ছে। আর কিছু? স্যার গ্রেডিংটা একটু বলবেন স্যার, আমার নেট চলে গেছিল স্যার, শুনতে পাইনি। কোনটা? স্যার গ্রেডিং চার্টটা স্যার। গ্রেডিং চার্টটা। আচ্ছা, গ্রেডিং চার্ট দেখেন A B C D সবগুলোর জন্য টোটাল ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের 5000। টোটাল 5000 গ্রাম হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা হচ্ছে। তো 5000 এখন দেখেন যদি আমাদের A গ্রেডিং হয়, A গ্রেডিং এ আমাদের তাহলে কয়টা সিভে রিটেন করতেছে?
দেখেন এখানে দুইটা পোর্শন, সিভ ওপেনিং এর দুইটা পোর্শন, একটা হচ্ছে পাসিং করবে আর একটা হচ্ছে রিটেইন করবে, ঠিক আছে? আমরা মেইনলি রিটেইনটা নিয়ে কাজ করব পরবর্তীতে। এই জিনিসটা কেন সেটা আমিও আপনাদের ডেসক্রাইব করব। তো আমাদের এ গ্রেডের জন্য দেখা যাবে কি এই 1250 রিটেইন করতেছে 1 নাম্বার সিভে, 3/4 ইঞ্চি সিভে দেখা যাবে যে 1250 প্লাস মাইনাস 25 গ্রাম, কিছুটা ভেরিয়েশন হতে পারে ভ্যালুগুলার, ঠিক আছে? তারপরে হচ্ছে হাফ ইঞ্চিতেও রিটেইন করবে 3/8 ইঞ্চি। দ্যাট মিন্স আমাদের 4টা সিভে যদি রিটেইন করে তাহলে সেটা হচ্ছে এ গ্রেড, ঠিক আছে? কোন কোন সিভ, সেই সিভগুলো খেয়াল রাখবো, কারণ সিভগুলো যদি ডিফারেন্স আসে তখন কিন্তু আবার গ্রেডিং চেঞ্জ হয়ে যাবে। যেমন আমাদের বি গ্রেড আর সি গ্রেড এই দুইটার মধ্যে যদি খেয়াল করি, বি গ্রেডও দেখেন, বি গ্রেডও রিটেইন করতেছে 2টা সিভে, সি গ্রেডও কিন্তু রিটেইন করতেছে 2টা সিভে, বাট সিভ নাম্বার কিন্তু ডিফারেন্ট। বি গ্রেড যে রিটেইন করবে সেটা কি হাফ ইঞ্চি সিভে আর হচ্ছে 3/8 ইঞ্চি সিভে, বাট সি গ্রেড কি হবে, সি গ্রেড হচ্ছে 1/4 ইঞ্চি আর 4 নাম্বার সিভে রিটেইন করবে। সো আমাদের সিভ ওপেনিংটা মানে সিভের ওপেনিংটা খেয়াল রাখতে হবে, কত নাম্বার সিভ, একই সাথে খেয়াল রাখতে হবে যে কত নাম্বার সিভে রিটেইন করতেছে, ঠিক আছে? আর ডি গ্রেডের জন্য শুধুমাত্র একটা সিভেই রিটেইন করবে সব ম্যাটেরিয়াল। স্যার এ আর বি এর ক্ষেত্রে তো দুইটা মিল আছে স্যার। এ আর বি এর ক্ষেত্রে তো কোনো মিল দেখি না আমি। এ আর বি এর ক্ষেত্রে হ্যাঁ দুইটা মিল আছে, কিন্তু ভ্যারিয়েশনটা কোথায়? এখানে দেখেন যে এই হাফ ইঞ্চি সিভে রিটেইন করতেছে কত 2500 প্লাস মাইনাস 10, বাট এইখানে এর জন্য কি হাফ ইঞ্চি সিভে কত 1250 প্লাস মাইনাস 10, বুঝা গেছে? সেম অ্যামাউন্টটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা টেস্ট প্রসিডিউরটা আমরা একটু টেস্টের যে আমাদের ল্যাবে যে টেস্টটা কন্ডাক্ট করা হয়েছে সেটার ভিডিওটা দেখলে আমরা টেস্ট প্রসিডিউরটা বুঝে যাব। আমরা তাহলে ভিডিওটা একটু দেখি। স্যার হ্যাঁ বলেন। স্যার ওখানে যে স্যার এতে ওখানে কি তার মানে কি স্যার মানে এগ্রিগেট গুলার সাইজ একটু বড় হবে, যেহেতু মানে 1250। আচ্ছা এ গ্রেডের, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা ফার্স্টেই বলে দিয়েছি কি আমরা কোন কোন সাইজগুলো নিয়ে কাজ করতেছি এখানে টেস্টে। আমরা এই টেস্টটা মেইনলি 37.5 মিলিমিটার বা তার হ্যাঁ বা তার ছোট কোর্স এগ্রিগেট গুলো নিয়ে কাজ করব। অবশ্যই এর বড় নিব না, 37.5 অথবা তার ছোট এগ্রিগেট নিয়ে কাজ করব। আচ্ছা এখন কথা হচ্ছে এই এতে দেখা যাবে কি, এতে দেখা যাবে যে আমাদের এই সিভ ওপেনিং 1 নম্বরে কিছু রিটেইন করতেছে, দ্যাট মিন্স 1 ইঞ্চি সিভে কিছু রিটেইন করতেছে, দ্যাট মিন্স এই গ্রেডিং এর জন্য দেখা যাবে যে আমাদের কিছু ম্যাটেরিয়াল কিছু পোরশন থাকবে একটু বেশি বড় কম্পারেটিভলি টু বি সিভ সি সিভ। কারণ কি এখানে বড় ওপেনিং এ দেখা যাচ্ছে যে রিটেইন করতেছে, তাই না? সেটাই বুঝা গেছে আপনার মানে কম রিটেইন করতেছে বি থেকে। আর বি তে কিন্তু এখানে একে কোনো রিটেইন করতেছে না, এই তারপর 3/4 কিন্তু কোনো ইয়া থাকতেছে না, বি তে রিটেইন করতেছে আসে 1/2 ইঞ্চিতে, দ্যাট মিন্স বি এর এগ্রিগেট গুলাই কম্পারেটিভলি কিছুটা স্মল, তাই না? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা টেস্টটা আমরা একটু ভিডিওটা দেখি। আমরা ফার্স্টে এই যে এটা হচ্ছে ব্যালেন্স দিয়ে ওয়েট নিয়ে নিচ্ছি, এই যে কোর্স এগ্রিগেট আপনারা সবাই চিনেন। এই যে মেশিনটা দেখতে অনেকটা এরকম আমরা ছবিতেও দেখেছি। এই যে মেশিনের যে একটা এই সাইডে ওপেনিং থাকে, মেশিনিং এ মেইনলি এই যে একটা সিলিন্ডার আকৃতি জিনিসটা দেখতে, তো দুইটা সাইডই কিন্তু ক্লোজ থাকতেছে মেশিনের, তাই না? আর এই সাইড দিয়ে একটা সারফেস জাস্ট খুলে দেওয়া, আমরা এখানে আবার স্ক্রু দিয়ে আমরা পরবর্তীতে টাইট করে দিব ম্যাটেরিয়াল দেওয়ার পরে। আর এখানে খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস দেখানো হয়নি, এই যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে যে কোর্স এগ্রিগেট গুলো যে নিয়েছি আমরা টেস্ট করতেছি, সেই কোর্স এগ্রিগেট গুলো কিন্তু অবশ্যই ফার্স্টে ওয়াশ করে আমরা ওভেন ড্রাই করে নিয়েছি, ঠিক আছে? 110 প্লাস মাইনাস টেম্পারেচারে কতক্ষণ ধরে আমরা ইয়া করেছি, ওভারনাইট ধরে আমরা সেটাকে ওভেন ড্রাই করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে এগুলো হচ্ছে মেইনলি আমাদের স্টিল বল যেটাকে বলি, বা স্টিলের বা যেটাকে আমরা বলি চার্জ অথবা স্টিলের স্ফিয়ার, যেই নামে বলি না কেন সবগুলা সেম জিনিস। এই হচ্ছে বলগুলো আমরা দিয়ে দিব
কয়টা বল দিব সেটা ডিপেন্ড করতেছে গ্রেডিং এর উপরে। গ্রেডিং এর পোর্শনটা কিন্তু এখানে দেখানো হয় নাই। তারা আগেই সিভিং করে তারা গ্রেডিং জেনে নিয়েছে যে কয়টা গ্রেডিং। ঠিক আছে? সো গ্রেডিং অনুপাতে তারা এখন কয়টা স্টিল বল দিবে সেই জিনিসটা ডিসিশন নিয়ে তারা অলরেডি স্টিল বল এখন দেওয়া শুরু করবে। এই যে ম্যাটেরিয়াল গুলোর ভিতরে এরকম। এখন আমরা ঢাকনা দিয়ে দিব। এখানে খেয়াল রাখতে হবে ঢাকনাগুলো খুব ভালোভাবে আটকাইতে হবে। ঠিক আছে? স্ক্রু দিয়ে আমরা খুব ভালোভাবে টাইট করে দিব, নাহলে এটা যে কোনো সময় খুলে যেতে পারে, কারণ ভিতরে কিন্তু অনেক ওয়েট। স্ক্রু গুলো ভালোভাবে আমরা টাইট করে দিব। স্যার এখানে কোর্স এগ্রিগেট কি পরিমাণ নিছে? আচ্ছা, কোর্স এগ্রিগেট হচ্ছে টোটাল নেওয়া হয়েছে আমাদের 5000 গ্রাম। ঠিক আছে? দ্যাট মিন্স 5000 গ্রাম মানে কয় কেজি? 5 কেজি। বলেন তো কেন 5 কেজি নিছি, কেন আমি 6 কেজি নেই নাই? স্যার গ্রেডিং ঠিক রাখার জন্য হ্যাঁ এস্টিমেট। হ্যাঁ, গ্রেডিংটা তাহলে আমরা গ্রেডিং অনুপাতে আমরা তাহলে বুঝতে পারবো যে আমাদের কয়টা স্টিল বল নিতে হবে। স্পেসিফিকেশন জাস্ট ফলো করেছে আমাদের এএসটিএম এর। আপনাদের টেস্টের ভিডিওতে কিন্তু সিভিং এর পোর্শন গুলো দেখানো হয় নাই, বাট খেয়াল রাখবেন এখানে কিন্তু সিভও দরকার আমাদের টেস্টটা করার জন্য ম্যাটেরিয়াল। এখন এই জিনিসটাকে আমরা এই যে মেশিনের যে এই পোর্শনটা এখানে আমরা সেট করে দিব, মেশিন অন করে সুইচ অন করে আমরা এই পোর্শনটা সেট করে দিব যে এটা কততে সেট করব, মিনিটে কয়বার করে ঘুরবে, 30 টু 33 রেভলিউশন। দ্যাট মিন্স 30 থেকে 33 আরপিএম এ ঘুরবে এটা। আরপিএম মানে কি জানেন? আরপিএম মানে কি জানি? স্যার রিভলিউশন পার মিনিট। হ্যাঁ, পার মিনিট, রেভলিউশন পার মিনিট। সো আমাদের 30 থেকে 33 আরপিএম এ এই জিনিসটাকে আমরা ঘুরতে দিব। কতবার ঘুরবে, কতটা রেভলিউশন হবে, টোটাল 500 রেভলিউশনের জন্য আমরা এখানে সেট করে দিব। এই জিনিসটা কিন্তু অনেক আওয়াজ, অনেক বিচ্ছিরি একটা আওয়াজ, প্রচুর শব্দ হয় ল্যাবে এটা করার সময়, খুব শব্দ হয়। এই যে হয়ে গিয়েছে, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের 500টা রিভলিউশন হয়ে গিয়েছে।
এই যে আপনাদের এখানে দেওয়া আছে এই যে কি লেখা হয়েছে স্পিড আমার কত থেকে 30 থেকে 33 আরপিএম এ স্পিড সেট করে দিব আর হচ্ছে আমাদের রেভলিউশন দিব কয়টা 500টা ঠিক আছে 500 রেভলিউশন দিব এরপরে ঢাকনাগুলো খোলা হবে ঢাকনাটা স্যার এখানে হিট তৈরি হয় না হ্যাঁ স্যার এখানে হিট ক্রিয়েট হওয়ার কথা না প্রচুর প্রচুর হিট না ওরকম পরিমাণে কোনো হিট তৈরি হবে না এখানে আচ্ছা বলেন তো এখানে ধোঁয়া কেন ধোঁয়া কিসের জন্য এই হিটের জন্য আপনার মনে হয়েছে ধোঁয়া স্যার ওই যে স্যার এগুলো অনেক গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে স্যার ওই হ্যাঁ অনেকগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার ফলে সেই ডাস্টটা যে হয়েছে সেই ডাস্টের জন্য এই ধোঁয়াটা এগুলো হচ্ছে ডাস্ট মেইনলি এরপর হচ্ছে ম্যাটেরিয়াল গুলোকে আমরা নিয়ে নিব ট্রেটা বের করে নিব বের করে নিয়ে বলগুলো সরিয়ে এরপর আমরা সিভ অ্যানালাইসিস করব কত নাম্বার সিভ দিয়ে এরপরে হচ্ছে আমরা 12 নাম্বার সিভ দিয়ে আচ্ছা এখানে ইয়াগুলাকে কেন এইভাবে বাড়ি দিয়ে নেওয়া হচ্ছে বলতে পারবেন এই যে আমাদের যে চার্জ গুলাকে কেন আমরা বাড়ি দিয়ে নিচ্ছি হ্যাঁ চার্জের মধ্যেও কিছু কুড়া লেগে থাকতে পারে এই জন্য আমরা সতর্কতার জন্য আমরা এরকম ভাবে বাড়ি দিয়ে নিচ্ছি দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন ম্যাটেরিয়াল কিন্তু একবার এখান থেকে কিন্তু এখানে একবার লোডিং করানো হয়েছে আবার কি লস এঞ্জেলস মেশিন থেকে এটার ভিতরে কিছু লোডিং করানো হয়েছে তাই না সো ম্যাটেরিয়াল কি যেগুলা ডাস্ট হয়ে গেছে সেগুলো কিন্তু কিছু অংশ কিন্তু উইরা উইরা চলে যাচ্ছে তাই না আমাদের কাউন্টডাউনের বাইরে চলে যাচ্ছে এই জিনিসটা একটু খেয়াল রাখেন এটার ওয়েট নেওয়া হচ্ছে আচ্ছা এটার পরবর্তীতে হচ্ছে সিভ করা হবে সিভটা এখানে দেখানো হয়নি আমি বারবার বলতেছি এই টেস্টে কিন্তু সিভ অবশ্যই করতে হচ্ছে ঠিক আছে এর পরবর্তীতে আমরা যে সিভটা করব সেটা হচ্ছে এই 12 নাম্বার সিভ দিয়ে আমরা সিভিং করব ঠিক আছে সো আমাদের এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কত মেশিনটা রেভলিউশন সেট করে দিব 30 টু 33 আরপিএম 30 থেকে 33 আরপিএম আপনাদের যদি ভাইবা হয় ভাইবাতে এই জিনিসগুলো জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করলে তখন আপনারা চুপ করে বসে থাকেন কিছু পারেন না এই স্যার জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন হ্যাঁ বলেন যতটুকু ম্যাটেরিয়াল যে কমে গেল মানে 5000 গ্রাম থেকে যে কমে গেল ওটা কি স্যার আবার অ্যাড করে পরে ওটা দেখেন কিভাবে করা হচ্ছে আমি দেখাচ্ছি ঠিক আছে তো আমাদের হচ্ছে 30 থেকে 33 রেভলিউশন আর হচ্ছে আমাদের কয়টা রেভলিউশন দিব আমরা হচ্ছে 500 রেভলিউশন দিব ঠিক আছে আর হচ্ছে আমরা এর পরবর্তীতে এই যে ম্যাটেরিয়াল গুলো বের করে ফেলার পরে আমরা যে সিভ করব সেই সিভ হচ্ছে 12 নাম্বার সিভ দিয়ে সিভিংটা করব ঠিক আছে আর এখানে ক্যালকুলেশনে একটা জিনিস আমি এর আগেও বারবার বলছি যে আমাদের হচ্ছে রাউন্ডিং করাটা এখানে বলে দিয়েছে যে এক্সপ্রেস the loss as a percentage of the original weight of the টেস্ট স্যাম্পল আচ্ছা এটা কিভাবে বের করতে এটা আমরা দেখব
report this value as the percent loss by abrasion and impact of the sample expressed to the nearest 1% by mass. That means আমাদেরকে রাউন্ডিং করতে হবে কত 1% এ রাউন্ডিং করতে হবে। যদি আমাদের 12.1 আসে তখন সেটাকে রাউন্ডিং করে কত লিখবো 12 লিখবো। 12 লিখবো। সো আমাদের কিন্তু পার্সেন্টেজ অফ 1 এ রাউন্ডিং করতে হবে, রাউন্ডিংটা কেউ যাতে ভুল না করি ল্যাব রিপোর্টে, ঠিক আছে। আর এই টেস্ট করার পূর্বে আমাদেরকে কি শেয়ার করতে হবে, আমাদের যে ড্রামটা আমরা যে স্টিল যে ড্রাম মানে লস অ্যাঞ্জেলস মেশিনটা খেয়াল রাখতে হবে সেটাতে যাতে কোনো রকম এক্সট্রা ডাস্ট না থাকে, আগে সেটাকে ক্লিন করে নিতে হবে টেস্ট করার পূর্বে, ঠিক আছে। স্যার যদি 12.4 আসে তাহলে কি 12.5 লিখবো? 12.4 আসলে আপনি কেন 12.5 লিখবেন? আপনাকে দশমিকের কি রাউন্ডিং করতে বলছে? ডেসিমেল প্লেসে রাউন্ডিং করতে বলছে? না স্যার, তাহলে কি 12 লিখবো? হ্যাঁ 12 লিখবেন। বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে কিছুই না, এই টেস্টটা খুবই সিম্পল। আমরা এখানে এটা হচ্ছে আপনাদের মেইনলি ডাটা শিট সবার জন্যই সেম। তো আমাদের এই যে 12 নাম্বার প্রথমে হচ্ছে, আচ্ছা আমি প্রথম থেকে দেখাই। প্রথম হচ্ছে আমাদের সিভ সাইজ পাসিং আর আমরা সিভ সাইজ রিটেইন। আমরা কিন্তু এই দুইটা জিনিসই দেখেছি যে একটা হচ্ছে পাসিং ছিল আর একটা হচ্ছে রিটেইন। তো এখানে কি কি দিয়ে পাসিং করতেছে? 19 নাম্বার সিভ দিয়ে পাসিং করতেছে, রিটেইন করতেছে 12.5 নাম্বার আর রিটেইন করতেছে কি 9.5। আর ম্যাটেরিয়াল কত 2500 করে, ঠিক আছে। তার মানে আমাদের রিটেইন হচ্ছে 12.5 নাম্বার সিভে আর 9.5। সো আমরা একটু টেবিলে যদি চলে যাই, তার মানে আমাদের হচ্ছে 12.5 মিলিমিটারে এটাতে রিটেইন করতেছে আর 9.5 মিলিমিটারে। দ্যাট মিন্স আমাদের 2500 করে। তাহলে আমাদের গ্রেড কততে আসে? বি গ্রেড। বি গ্রেড, ঠিক আছে। বি গ্রেডের জন্য আমরা কয়টা ইয়া নিব? স্ফিয়ার নিব কয়টা? 11টা। এই যে এখান থেকে পেয়ে যাচ্ছি। তো সবাই পারবো না এই জিনিসটা লিখতে পারবো? গ্রেডিং অফ দ্য ম্যাটেরিয়াল। তাহলে আমাদের গ্রেডিং কত আসছে এখানে? বি। বি গ্রেড, এটা লিখে ফেলবো সবাই। আর হচ্ছে নাম্বার অফ স্টিল বলস ইউজড। দ্যাট মিন্স আমরা কয়টা স্টিল বল ইউজ করেছি এখানে? 11টা, এখানে লিখে ফেলবো। তারপরে হচ্ছে আমরা এই যে মানে 500 বার রোটেট হইলো, 500 বার রিভলিউশন হওয়ার পরে আমরা দেখবো কি, আমরা হচ্ছে বলতেছি যে বারবার সিভিং করব। এই যে 12 নাম্বার সিভ দিয়ে 12 নাম্বার সিভ দিয়ে সিভিং করার পরে 12 নাম্বার সিভে কতটুকু রিটেইন করেছে, পাসিং না, কতটুকু রিটেইন করেছে, ঠিক আছে। সেই ভ্যালুটাকে আমরা বলবো W2। সেই ভ্যালুটা আমরা ওয়েট করে নিব। 4240 গ্রাম রিটেইন করেছে আমাদের এখানে। আমাদের টোটাল ওয়েট কত এখানে? 5000 গ্রাম। সো 5000টা হচ্ছে আমাদের W1। আপনাদের ল্যাব ম্যানুয়ালে ভুল আছে, এখানে W1 দেওয়া আছে। W1টা হচ্ছে আমাদের টোটাল ওয়েট, ঠিক আছে। আর রিটেইন করেছে কত সেই ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি। আর তাহলে টোটাল ওয়েট, তাহলে আমরা ড্যামেজ কতটুকু সেটা কি আমরা বের করতে পারবো না? 750 গ্রাম। দ্যাট মিন্স এইটা 760। থেকে এটা বিয়োগ করলেই আমরা এই ভ্যালুটা পেয়ে যাব, W1 মাইনাস W2। W1 কত? আমাদের 5000। W2 এই ভ্যালুটা আমাদের দেওয়াই আছে ল্যাব রিপোর্টে। তো আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এখন আমাদের অ্যাব্রেশন ভ্যালুটা কিভাবে পেতে পারি? এই যে W1 মাইনাস W2, এই যে এই ভ্যালুটা পেয়েছি, এই ভ্যালুটাকে আমরা ভাগ করব হচ্ছে W1 দিয়ে। ইকুয়েশন দেওয়া আছে, সেটাকে পার্সেন্টেজে নিব অ্যাব্রেশন ভ্যালুটাকে। আর এই ভ্যালুটাকে অবশ্যই কিসে? আমাদের 1%-এ রাউন্ডিং করতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো, আমাদেরকে 1%-এ রাউন্ডিং করতে হবে ভ্যালুটাকে। সো রাউন্ডিং করার পরে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাব্রেশন ভ্যালু। এখন আমাদের এই অ্যাব্রেশনের ভ্যালুটা দেখে লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু থেকে আমরা কি ধারণা পাবো না যে আমাদের ম্যাটেরিয়ালটা কি রেসিস্টেন্স করতে পারবে কি পারবে না, রোড বেজের জন্য আমরা ইউজ করতে পারবো কি পারবো না রোড সারফেসে। যদি এটা 30%, যদি আমাদের রেজাল্টটা 30% বা তার কম আসে তাহলে কি বলবো, এটা এনাফ, এই অ্যাগ্রিগেট গুলা স্ট্রং এনাফ টু রেসিস্ট দ্য অ্যাব্রেশন এন্ড ইমপ্যাক্ট, ঠিক আছে। আর যদি আমরা লাইট ওয়েট ট্রাফিকের জন্য মেইনলি এই রোডটা যদি তৈরি করতে চাই তখন আমরা এই অ্যাগ্রিগেটটা চুজ করতে পারবো কখন? যদি আমাদের 45% এর ভ্যালুটা আসে বা তার কম আসে, 45% অর তার লেস, তখন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা লিখে ফেলবো। আর এখানে খেয়াল রাখবো অবশ্যই আমাদের রাউন্ডিংটা করতে হবে। তো এখন আমার আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, এখানে আমরা এই যে 12 নাম্বার সিভে রিটেইন নিচ্ছি কেন? 12 নাম্বার সিভে রিটেইন এর ওয়েট নিচ্ছি কেন? 12 নাম্বার সিভ পাসিং এর ওয়েট নিলে কি সমস্যা হইতো?
স্যার তখন ওই যে ফাইন এগ্রিগেট গুলো চলে আসতো। ফাইন এগ্রিগেট এই টেস্টে তো আমরা কোনো ফাইন এগ্রিগেট নিয়ে তো কাজ করি না, আমরা মেনলি কোর্স এগ্রিগেট নিয়ে কাজ করছি। কেন আমরা রিটেন 12 নাম্বার সিফ রিটেন নিয়ে কাজ করতেছি, আমি পাসিং নিয়ে কাজ করব, তখন কি আমার কোনো ভুল হবে বলেন তো? আমি 12 নাম্বার সিফ পাসিং নিয়ে আমি সে ফর সাপোজ আপনাদের পরীক্ষাতেই যদি 12 নাম্বার সিফ পাসিং এর ভ্যালু দিয়ে দেয়, আপনি সেটা নিয়ে কাজ করলে কি মনে করেন কি এটা কি ঠিক হবে? আপনি কি সঠিক ডাটা পাবেন? যে অ্যাভারেশন যে ভ্যালুটা পাবেন সেটা কি সঠিক? না স্যার। কেন সঠিক না? আমাকে দিয়ে দেওয়া আছে সে ফর সাপোজ আমি এখানে রিটেন নিয়ে কাজ করব না, আমি পাসিং নিয়ে কাজ করব। পাসিং নিয়ে কাজ করে তারপর কি পাসিং এর ভ্যালু থেকে কি আমি রিটেন এর ভ্যালুটা পেয়ে যাব না? আমি যদি টোটাল থেকে কতটুকু পাসিং সেই ভ্যালুটা বিয়োগ করে দিই তাহলে কি আমি রিটেন পেয়ে যাব না? জি স্যার। তাহলে সমস্যা কি? আমার ভ্যালুর মধ্যে কি কি সমস্যা হবে তাহলে? তার মানে কি পাসিং নিয়ে করলে এই টেস্টে কোনো সমস্যা হচ্ছে? স্যার পাসিং নিয়ে করলে পরে আবার রিটেনটা বের করে তারপরে এই অ্যাব্রিভিয়েশন ভ্যালু বের করব। হ্যাঁ, কিন্তু তখন কি সমস্যা হতে পারে? আমাদের রেজাল্ট কি একই আসবে নাকি ডিফারেন্ট আসবে? যদি এইভাবে করি, যদি আমি 12 নাম্বার সি পাসিং এর ভ্যালুটা এখানে দেওয়া আছে আমার টেস্টের ডাটা শিটে, আমরা সে ফর সাপোজ আমরা যে এই মেশিন থেকে বের করার পরে ম্যাটেরিয়ালটা আমরা কি 12 নাম্বার সি এর রিটেন এর ভ্যালুটা নিচ্ছি না? আমি রিটেন নিলাম না, আমি নিলাম পাসিং এর ভ্যালুটা নিলাম। আমি যখন ল্যাবে টেস্টটা কন্ডাক্ট করব তখন রিটেন এর ভ্যালু না নিয়ে আমি পাসিং এর ওয়েটটা নিলাম 12 নাম্বার সি এর। সেই ওয়েটটা দিয়ে তারপরে কি আমি রিটেন এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেন তারপরে এই অ্যাব্রেশনের ভ্যালুটা বের করছি। তো তখন যেই ভ্যালুটা পাবো আর আমি 12 নাম্বার সি রিটেন এর ভ্যালুটা ডিরেক্টলি নিয়ে এরপরে যে অ্যাব্রেশনের ভ্যালুটা পাবো দুইটা কি সেম পাবো? স্যার W2 এর মান তো স্যার চেঞ্জ হয়ে যাবে না তখন? W2 এর মান তো বাবা W2 বলতে আমরা বুঝাচ্ছি স্যার মেইনলি রিটেন। পাসিংটা W1 মাইনাস W2 না? হ্যাঁ, পাসিংটা কি W1 তখন আমাদের সে ফর সাপোজ আমাদের এখানে রিটেন না দিয়ে পাসিং দিছে। তাহলে পাসিং দিলে তখন কি আমাদের ভ্যালুটা কি আর 4240 আসতো? না স্যার, এটা তো যে W1 হ্যাঁ, মাইনাস W2। তার মানে এইটা যেটা থেকে এটা আছে বিয়োগ ওইখানে করলে আসছে। তখন কি আমাদের পাসিং এর ভ্যালুটা পাইতাম না? জি স্যার। সো দ্যাট মিন্স আমাদের পাসিং দেওয়া থাকলে এই দুইটা বিয়োগ করলে আমাদের কি রিটেন এর ভ্যালুটা পেয়ে যেতাম। সো রিটেন এর ভ্যালু থেকে দেন আমরা বের করতে পারতেছি। স্যার সেমই আসবে তাহলে। না, সেম আসবে না। কেন সেম আসবে না জানেন? আচ্ছা দেখেন, টোটাল ওয়্যার জিনিসটা কি? কোনটা ভাই? টোটাল ওয়্যারটা কি পাসিং না 12 নাম্বার সিফ? জি স্যার পাসিং। কিন্তু সেই ভ্যালুটা যদি আমি এখানে এইভাবে ক্যালকুলেশন না করে আমি সে ফর সাপোজ ডিরেক্টলি সিভিং করে যে পাসিং এর ভ্যালুটা পাসিং কতটুকু ওয়েট সেটা নিয়ে কাজ করলাম। আমি এই ক্যালকুলেশনের পার্টটা করতে চাচ্ছি না। আমি ডিরেক্টলি পাসিং এর কতটুকু 12 নাম্বার সিট পাস করেছে সেই ভ্যালুটা এখানে লিখলাম। সেই ভ্যালুটা এই W1 মাইনাস W2 এর জায়গায় বসিয়ে দিয়ে তারপরে ক্যালকুলেট করলাম। এখন কি সেম ভ্যালু পাবো বলেন? জি স্যার, পাবো তো। আচ্ছা, আসলে স্যার এখানে তো কি বলবো? রাউন্ডিং করা হবে স্যার, এই কারণে স্যার ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাবে, এরকম কিছু স্যার। টেস্টটা করার সময় আমি বারবার আপনাদের বলছি যে আমরা যখন টেস্টটা করতেছি, যখন স্যাম্পল গুলা বের করা হয়েছে তখন দেখা গেছে না কিছু স্যাম্পল অনেক গুঁড়া গুঁড়া হয়ে ডাস্ট হয়ে গেছে। ডাস্ট হয়ে যাওয়া মানে কি আমরা যখন স্যাম্পলটাকে লোডিং করাচ্ছি কিছু কিছু স্যাম্পল কিন্তু দেখা যাচ্ছে উড়ে উড়ে কিন্তু কমে যাচ্ছে, তাই না? ফাইন পার্টিকেল গুলা যখন লোডিং করানো হচ্ছে তখন কিন্তু ফাইন পার্টিকেল গুলো কিন্তু উড়ে উড়ে দেখা যাচ্ছে কিছু কমে যাচ্ছে। আমরা যদি আরো ভালোভাবে খেয়াল করি এখানে দেখেন দেখেন কিছু ফাইন পার্টিকেল কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে, চারদিকে কিন্তু চলে যাচ্ছে, তাই না? এই যে গুঁড়া গুঁড়া গুলা ডাস্ট গুলা, দ্যাট মিন্স কি সেই যে ভ্যালু গুলা কিছু যে গুঁড়া গুঁড়া হয়ে চলে যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের কমে যাচ্ছে কিন্তু আমাদের। তার মানে কি আমরা যদি পার্সিং এর ভ্যালুটা নেই, তার মানে আমরা যদি পাসিং এর ভ্যালুটা নেই সেই ভ্যালুটা দেখা যাবে কিছু কম পাবো। আর রিটেন কেন বলা হয়েছে, রিটেন কেন নিচ্ছি, কারণ কি রিটেন করবে কোনগুলা যেগুলো কিছু কম্পারেটিভলি বড় পার্টিকেল থাকবে, যেগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকতেছে,
দ্যাট মিনস এই জন্যই আমরা রিটেন নিয়ে ক্যালকুলেট করতেছি, যাতে আমরা মানে আমরা যে ওয়্যার কতটুকু যে ডাস্ট হয়েছে সেই ভ্যালুটা এক্সাক্ট ভ্যালু পাই। আমরা যদি পাসিং নিয়ে করি দেখা যাবে যে ভ্যালু ভেরিয়েশন আসবে, কারণ কিছু দেখা যাবে যে অলরেডি উড়ে উড়ে চলে গিয়েছে, সেটা আমরা কাউন্ট করতে পারি নাই। এবার বুঝা গেছে? অ্যান্সারটা পাইছি? তার মানে আমি যদি পাসিং দিয়ে ক্যালকুলেশন করি আমাদের উত্তরটা ভুল আসবে অ্যাব্রেশনের। এজন্যই আমরা রিটেন নিয়ে কাজ করতেছি। 12 নাম্বার সিভে রিটেন নিয়ে কাজ করতেছি। বুঝতে পারছি সবাই? স্যার রিটেনটা তো মানে অ্যাগ্রিগেট গুলোকে ঢালতে হবে না, তো তখনও তো স্যার উড়ে যাবে। আচ্ছা, তখনও উড়ে যাবে। উড়ে যাবে কোনগুলা? যেগুলা পাস করবে, যেগুলা ফাইন অ্যাগ্রিগেট, যেগুলা একদম মিহি হয়ে গিয়েছে, ছোট ছোট গুড়া গুড়া হয়ে গেছে, সেগুলাই তো উড়ে উড়ে যাবে, তাই না? কিন্তু আমরা এই জন্যই তো ওয়েট নিচ্ছি হচ্ছে যেগুলা রিটেইন করতেছে 12 নাম্বার সিভে, সেগুলা তো উড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেগুলো তো উড়বে না আর, কারণ সেটা তো ফাইন না, সেটা তো কোর্সই আছে। বুঝা গেছে বিষয়টা? জি একটা সিম্পল জিনিস, এটা অন্যান্য সেশনে ঠিকই উত্তর দিতে পারছে, বাট আপনারাই দিতে পারলাম না। একটু ভালোভাবে কনসিয়াসলি প্রত্যেকটা জিনিস খেয়াল করি, তাহলেই পেয়ে যাবেন। স্যার এখানে এই যে বল কয়টা নিব স্যার? বল কয়টা নিবেন সেটা ডিপেন্ড করতেছে এই গ্রেডিং এর উপরে। স্যার তখন তো আমরা তো এটা ওই যে স্যার মেশিনে দিছিলাম তো স্যার 5000 গ্রাম। হ্যাঁ 5000 গ্রাম থেকে পরে না হিসাব করে পেয়েছি যে স্যার ওই যে বিতে গ্রেডিং এ 11টা বল দিব, তখন আমরা তো আগে কয়টা দিব মানে মেশিনের ভিতরে প্রথমে? মেশিনের ভিতরে, আচ্ছা আমরা প্রথমেই ক্যালকুলেট করে নিব, এই সিভিংটা আমরা প্রথমেই করে নিব যে আমার ম্যাটেরিয়ালটা কত নাম্বার সিভ পাস করতেছে, কত নাম্বার সিভ রিটেন করতেছে। এই এতটুকু চার্ট আমরা আগে সিভ অ্যানালাইসিস করে বের করে নিব 5000 গ্রামের যে স্যাম্পলটা, সেইটা বের হয়ে যাওয়ার পরে আমরা তারপরে ডিসাইড করব যে আমাদের ম্যাটেরিয়ালটা কোন গ্রেডের মধ্যে পড়ে। ঠিক আছে? সেই গ্রেড অনুসারে তারপর আমরা বল দিয়ে তারপর আমরা টেস্টটা করব লস অ্যাঞ্জেলস মেশিনে। স্যার পরবর্তীতে কি আরেকবার সিপ করা লাগবে, দুইবার সিপ করা লাগবে শেষে? হ্যাঁ, দ্যাট মিন্স আমাদের টেস্ট করার পূর্বে ম্যাটেরিয়াল 5000 গ্রাম ম্যাটেরিয়াল নিয়ে ফার্স্টে একবার সিভ করতেছি, আরেকবার লস অ্যাঞ্জেলস মেশিন থেকে ম্যাটেরিয়াল বের করে 12 নাম্বার সিভ দিয়ে আরেকবার সিভ করতেছি। এই দুইবার সিভ করা হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনাদের ডাটা শিট হচ্ছে এটাই। সবাই চাইলে স্ক্রিনশট একটা ছবি তুলে নিতে পারেন, না হয় ভিডিও থেকেও দেখে নিতে পারেন। দ্যাট মিন্স আমাদের এই ল্যাব রিপোর্টটা খুবই সিম্পল। পারবো না ক্যালকুলেশন স্যার, ডাটা আপনার শিটে? discussion কারো কি কোথাও কোনো লিখতে সমস্যা পারি? আছে? হ্যাঁ বলেন। না স্যার। স্যার ডিসকাশনে আমরা কি লিখতে পারি স্যার? আচ্ছা, ডিসকাশনে মেইনলি হচ্ছে আপনাদের ভ্যালু গুলোর উপরে ডিপেন্ড করে ডিসকাশন গুলো লিখবেন, যে আপনাদের অ্যাব্রেশনের ভ্যালু কিরকম পাইছেন, এই অ্যাব্রেশনের ভ্যালুর জন্য কি মনে করেন এটা কি মানে রোড সারফেস ড্রেসিং এর জন্য কি ইউজ করা পসিবল কিনা। ঠিক আছে? দুইটা পয়েন্টের বেশি স্যার লেখা যাবে না স্যার এখানে। হ্যাঁ, এটার পয়েন্ট খুব বেশি আসবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার you, আমরা যে এক্সপেরিমেন্টে 12 নাম্বার সিভ ইউজ করছি, 12 নাম্বার সিভ তো স্ট্যান্ডার্ড না, তো এটা কি কোনো কিছু বলা যাবে আচ্ছা। এটা কেন ইউজ করা হচ্ছে? আচ্ছা, এখানে হচ্ছে এই টেস্টটার জন্য আমরা 12 নাম্বার সিভ দিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ASTM এর স্ট্যান্ডার্ড অনুসারে। আর আমরা যখন এখানে খেয়াল রাখতে হবে, আমরা ফাইননেস মডুলার যখন বের করব তখন কিন্তু শুধু স্ট্যান্ডার্ড সিভ নিয়ে কাজ করব। আর এখানে লস অ্যাঞ্জেলস মেশিন থেকে বের করার পরে ম্যাটেরিয়ালটা যেটা করব সেটা ASTM এর স্ট্যান্ডার্ড অনুসারে বলে দেওয়া হচ্ছে 12 নাম্বার সিভ দিয়ে করতে হবে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা যে মানে বি গ্রেডিং এর জন্য যে 11টা হচ্ছে কি স্ফিয়ার ইউজ করছি স্যার, ওটার মানে ওজনটা তো স্যার মানে 4600 কাছাকাছি মানে হুম। গ্রামে। তো হুম। স্যার মানে নরমালি যখন যানবাহন গুলা চলে রাস্তার উপর ওগুলার স্যার ওয়েট আরো বেশি হয় না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা এখানে ম্যাটেরিয়াল কতটুকু দিছি? স্যার 5000 5000। ঠিক আছে, আমরা জাস্ট 5000 ম্যাটেরিয়ালের অনুপাতে ওই 5000 ম্যাটেরিয়ালের জন্য কতটুকু দেওয়া লাগতেছে, বাট আমাদের যখন রাস্তায় যানবাহন চলাচল করে ওগুলো ওয়েট অনুপাতেই কিন্তু আমাদের ম্যাটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে, তখন কিন্তু ম্যাটেরিয়াল আরো বেশি দেওয়া হচ্ছে। তখন কি আপনি 5000 গ্রাম দিয়ে করতেছেন ম্যাটেরিয়াল দিয়ে? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি।
কারো কোনো কোশ্চেন? আচ্ছা, রাউন্ডিং এর ব্যাপারটা আবার বলতেছি, এখানে 1% এর রাউন্ডিং করবেন অ্যাব্রেশনের ভ্যালুটা, ঠিক আছে? রাউন্ডিং এ বারবার আপনাদের রিপোর্টে আমি ভুল দেখছি। আর এই কোশ্চেনগুলোর অ্যান্সার এবার একটু লিখে দিয়েন অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলা, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে যে হাউ ইজ দ্য অ্যাব্রেশন চার্জ সিলেক্টেড ফর লস এঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট, রাইট ডাউন দ্য নাম্বার অফ স্পিয়ার্স এন্ড ওয়েট অফ চার্জেস অফ ডিফারেন্ট কেসেস। আচ্ছা, এখানে আমরা কি আমাদের টেস্টের কিভাবে চার্জ, কয়টা চার্জ নিয়েছে এটা কিভাবে ডিসাইড করেছিলাম গ্রেডিং নাম্বারের উপরে, সেই জিনিসটাই বলা হয়েছে। আমরা যেহেতু বি গ্রেড পেয়েছি সেই জন্য আমরা হচ্ছে 11টা চার্জ নিয়েছি, এরকম কিছু একটা লিখে দিবেন। তারপর বলা হয়েছে কি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লস এঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট। লস এঞ্জেলস অ্যাব্রেশন টেস্টের সিগনিফিকেন্সটা কি মেইনলি, যে আমাদের প্রথম কথা কি যে ইমপ্যাক্ট টেস্ট আর হচ্ছে অ্যাব্রেশন টেস্ট থেকে যে এটা কতটুকু রেসিস্ট করতে পারতেছে আমাদের অ্যাগ্রিগেট গুলা রোড, আমাদের হাইওয়ে ডিজাইনের জন্য আমরা সেই জিনিসটা বের করতে পারতেছি। আর সেখান থেকে আমরা ডিসাইড করতে পারতেছি যে আমাদের এই কোর্স অ্যাগ্রিগেট গুলা কতটুকু টাফনেস, কতটুকু পর্যন্ত সে রেসিস্ট করতে পারতেছে, সেই ভ্যালুটা মেইনলি পাচ্ছি। তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যাগ্রিগেট গুলা কি হাইওয়ের জন্য ডিজাইনের জন্য ক্যাপাবল কিনা। আর বলা হয়েছে কি হোয়াট ইজ দ্য rotational speed and number of the total revolutions for the test। আচ্ছা, আমাদের রোটেশনাল স্পিড কত ছিল কেউ বলতে পারবে? আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন। স্যার 5000। স্যার এই ল্যাব রিপোর্টটা কি স্যার 500 প্রসিডিউর সহ লিখবো? এই ল্যাব রিপোর্টের প্রসিডিউর লেখা দরকার নেই, আপনারা অ্যাসাইনমেন্টে কোশ্চেনগুলো দিন। হ্যাঁ বলেন। 30 থেকে 33 আরপিএম স্যার। 30 থেকে 33 আরপিএম। 33 আর হচ্ছে আমাদের কয়টা রেভলিউশন, টোটাল রেভলিউশন কয়টা দিয়েছি, টোটাল কয়টা ঘুম ছিল? 500 500। সো এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখি, ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি আজকের আমাদের টেস্ট। আর কারো কোথাও কোনো কোশ্চেন আছে এই টেস্ট নিয়ে যে কোনো অংশ বুঝতে পারিনি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার একটা রোডের স্যার থিকনেসটা কতটুকু হবে, এটা কি স্যার ট্রাফিকের ওয়েটের উপর মানে ডিপেন্ড করে? হ্যাঁ, এটা হচ্ছে এক্সেল লোডের উপরে মেইনলি আমরা বের করব। এটা আপনারা পরবর্তীতে যখন পেভমেন্ট ডিজাইন করবেন, পেভমেন্ট ডিজাইনের কোর্সে এই জিনিসগুলো জেনে যাবেন।